মলিকুলারের একদম ফার্স্টে এনসাইটে দেখ, তাহলে প্রথম আছে দেখ স্ট্রাকচার অফ পলিনিউক্লিওটাইড। একদম স্টার্টিং এই দেখবি পলিনিউক্লিওটাইড সম্পর্কে একটা বেসিক কিছু দেওয়া আছে, দেখবি ডিএনএ স্ট্রাকচার নিয়ে দেওয়া আছে। তো ডিএনএ কি জিনিস স্যার? ডিএনএ হচ্ছে একটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, যার স্ট্রাকচার তোরা জানিস নর্মালি যে প্রত্যেকটা ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। আমরা জানি নিউক্লিক অ্যাসিড ক রকমের হয়, দু রকমের হয়। নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি টু টাইপ, ওয়ান ইজ ডিএনএ, অ্যানাদার ইজ আরএনএ। সো নিউক্লিক অ্যাসিড তোরা দু রকম পাবি, একটা ডিএনএ একটা আরএনএ। সো ডিএনএ হচ্ছে একটা টাইপ অফ নিউক্লিক অ্যাসিড, আর এই প্রত্যেকটা নিউক্লিক অ্যাসিড কি দিয়ে বানানো? আমি বলেছিলাম ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস। এটা হচ্ছে কি পলিনিউক্লিওটাইড। তো পলিমার মানে কি বলতো? অনেকগুলো। সো এটা হচ্ছে কি পলিনিউক্লিওটাইড, এটা হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। ঠিক আছে? এই পলিনিউক্লিওটাইড প্রত্যেকটা নিউক্লিওটাইড কি দিয়ে বানানো? না নিউক্লিওসাইড আর ফসফেট দিয়ে বানানো। ঠিক আছে? এটা নিউক্লিওটাইড, ইচ এন্ড এভরি নিউক্লিওটাইড কি দিয়ে বানানো? নিউক্লিওসাইড আর ফসফেট। ঠিক আছে? সো নিউক্লিওসাইড কি দিয়ে বানানো? স্যার নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার। এই নাইট্রোজেন বেস পেন্টোজ সুগার কি দিয়ে বন্ড থাকে? গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে। ঠিক আছে? লাইক তাহলে নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার মিশে গেলে কি হয়? অ্যাডিনোসিন। বা যদি ডিঅক্সিরাইবোজ সুগার হয় তাহলে ডিঅক্সি অ্যাডিনোসিন। ঠিক একই রকম ভাবে সাইটিডিন। আর যদি ডিঅক্সি সুগার হয় তাহলে ডিঅক্সি সাইটিডিন। আমি তোকে ছবি দেখাই দেখ। সাপোজ ধর এটা একটা স্ট্রাকচার। ঠিক আছে? এই স্ট্রাকচারটার মধ্যে এটা হচ্ছে কি সুগার, আর এটা হচ্ছে কি ফসফেট। তাহলে এই হচ্ছে সুগার, আর এই হচ্ছে ফসফেট, আর এইটা হচ্ছে নাইট্রোজেন বেস। মনে রাখবি যতক্ষণ পর্যন্ত সুগার আর নাইট্রোজেন বেস যখন বাইন্ড হচ্ছে তখন তাকে আমরা কি বলি? নিউক্লিওসাইড। সুগার আর নাইট্রোজেন বেস বাইন্ড হলে নিউক্লিওসাইড। আর যখন এই নিউক্লিওসাইডের সাথে আবার একটা ফসফেট জুড়ে যাবে তখন তার নাম হবে নিউক্লিওটাইড। কারণ এটা একটা নিউক্লিওটাইড। আছে? তাহলে নিউক্লিওসাইড প্লাস ফসফেট ইকুয়াল টু নিউক্লিওটাইড। তাহলে এটা টোটালটা নিউক্লিওটাইড। এরকম কতগুলো নিউক্লিওটাইড লাগবে? অনেকগুলো স্যার। একটা ধর এখানে এই যে এইটার মিলে একটা এটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে হয়েছে কি একটা পলিনিউক্লিওটাইড। আর এই পলিনিউক্লিওটাইডটা যদি সিঙ্গেল চেন হয় তখন হচ্ছে আরএনএ, আর যদি ডাবল চেন হয় হেলিক্যাল স্ট্রাকচার থাকে, এরকম করে হেলিক্যাল স্ট্রাকচার থাকে, তখন তুই কি বলবি? তাকে ডিএনএ। ঠিক আছে? এবার আমি তোকে বন্ডিং গুলো বলি। এক্সামে এই বন্ডিং গুলো জিজ্ঞেস করে। তাহলে এটা কি নাইট্রোজেন বেস, এটা কি সুগার, এটা কি ফসফেট। বলছে এই সুগার আর নাইট্রোজেন বেসের মাঝখানে যে বন্ডটা থাকে এইটা, এটাকে বলা হয় এন গ্লাইকোসাইডিক বন্ড। এটার নাম কি? এন গ্লাইকোসাইডিক বন্ড। আর এইখানে এটা তো ফসফেট আর এটা তো কার? সুগার। আর এই ফসফেট আর সুগারের মাঝখানে এইখানে যে বন্ডটা থাকে, এই যে বন্ডটা থাকে, এটার নাম কি স্যার? ফসফোএস্টার বন্ড। ফসফোএস্টার বন্ড। তাহলে এই হচ্ছে আমাদের ফসফোএস্টার বন্ড আর গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এরকম ভাবে এবার ইমেজিন কর, ঠিক একই রকম এটাও কি একটা ফসফোএস্টার বন্ড, এটাও কি একটা গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে তাহলে প্রত্যেকটা নিউক্লিওটাইড এরকম করে ফসফোএস্টার বন্ড আর গ্লাইকোসাইড দিয়ে বানানো। কিন্তু এই দুটো তাহলে এই বন্ডটাকে কি করবো? এই বন্ডে মাঝের এই বন্ডটাকে, যেহেতু এটাও ফসফেট এটাও সুগার, তাহলে এটাও একটা ফসফোএস্টার বন্ড। তাহলে যেহেতু একটা নিউক্লিওটাইডের মধ্যে দুটো ফসফোএস্টার বন্ড আছে না, তার জন্য এইটাকে বলছি আমরা ফসফোডাইএস্টার বন্ড। এই জন্য এই নামটা আমরা চেঞ্জ করে কি করেছি? ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে? তার মানে এটা একটা ফসফোএস্টার বন্ড, এটা একটা ফসফোএস্টার বন্ড, এদিকে একটা ফসফোএস্টার বন্ড, এটা একটা ফসফোএস্টার বন্ড, এদিকেও একটা ফসফোএস্টার বন্ড। এরকম করে প্রচুর ফসফোএস্টার বন্ড আছে। অ্যান্ড এই যেহেতু প্রত্যেকটা সুগারের দুদিকে দুটো ফসফোএস্টার বন্ড, তার জন্য নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এই হচ্ছে গল্প। আচ্ছা, ডিএনএ আর আরএনএ এর মধ্যে এই হচ্ছে ডিফারেন্সের একটা জায়গা। তাহলে এই হচ্ছে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড কি দিয়ে বানানো আর নিউক্লিওটাইড কি দিয়ে বানানো এক্সামে তোকে জিজ্ঞেস করতে পারে। নিউক্লিওটাইড হচ্ছে নাইট্রোজেন বেস আর সুগার। এবার হচ্ছে অ্যাডিনোসিন কখন হবে আর ডিঅক্সিএডিনোসিন কখন হবে? অ্যাডিনোসিন তখন হবে না যদি রাইবোজ সুগার হয় আর নাইট্রোজেন বেস হয়, আর নাইট্রোজেন বেসের মধ্যে অ্যাডিনিন হয়, তখন অ্যাডিনোসিন। আর যদি ডিঅক্সিরাইবোজ সুগার হয় আর তার সাথে নাইট্রোজেন বেস হিসেবে
নাইট্রোজেন বেস হিসেবে কে বাইন্ড হবে? অ্যাডিনিন। এই জন্য ডিঅক্সি অ্যাডিনোসিন। যদি ডিঅক্সি সুগার থাকে তাহলে ডিঅক্সি অ্যাডিনোসিন, যদি রাইবোজ সুগার থাকে শুধু অ্যাডিনোসিন। এবার মিনি নিউক্লিওটাইড, প্রত্যেকটা নিউক্লিওটাইডের উপরে 3,5 ফসফোডাইএস্টার বন্ড, আমি যেটা বললাম তোকে। আচ্ছা, এইটা এবার আমি তোকে একটা জায়গায় বলি 3 আর 5 এর গল্পটা কি। এটা দেখ, তোরা সুগারের স্ট্রাকচার জানিস, আমি আগেও বলেছি এই স্ট্রাকচারটা ভালো করে একবার দেখে নে। সাপোজ ধর এটা একটা স্ট্রাকচার, তো এই স্ট্রাকচারের মধ্যে তোরা জানিস বেসিক্যালি এই স্ট্রাকচারটার মধ্যে এইখানে কে থাকবে? ধর এখানে না থাকলো আমাদের অক্সিজেন, আর এইখানে কে থাকবে? এইখানে থাকবে হচ্ছে তোর ওইচ, ওইচ, এখানে থাকবে এইচ, এখানে থাকবে এইচ, এখানে থাকবে ওইচ, এখানে থাকবে হচ্ছে তোর এইচ, এখানে ওইচ। এটা হচ্ছে সুগারের স্ট্রাকচার ড্র করছি। আর এটা হচ্ছে এইচ, এখানে CH2, আর তারপরে একটা OH। এটা কার স্ট্রাকচার? সুগারের স্ট্রাকচার, পেন্টোজ সুগার। কেন পেন্টোজ সুগার? দেখ এখানে 5টা কার্বন আছে না? দেখ, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, আর 5 নাম্বার কার্বন। 5টা কার্বন আছে এই পেন্টোজ সুগার। আর এই পেন্টোজ 5 নাম্বার কার্বনের একদম শেষে আছে OH গ্রুপ। হয়েছে? এবার দেখ, এই দেখ তাহলে এই পার্টটা ফসফেটের সাথে বাইন্ড হবে, এই পার্টটা কার সাথে বাইন্ড হবে? ফসফেটের সাথে বাইন্ড হবে। কোন পার্টটা? এই পার্টটা। তাহলে যেদিকে ফসফেট, তার মানে এই কার্বনটা কত কার্বন? তুই যদি বলিস এটা একটা সুগার বলিস, তাহলে এই সুগারের এই 1 নম্বরের সাথে কে বাইন্ড হয়? নাইট্রোজেন বেস বাইন্ড হয়। তাহলে 1 নম্বরের সাথে নাইট্রোজেন হয় তাহলে এটা তো নাইট্রোজেন। তাহলে ভালো করে লক্ষ্য কর, এই স্ট্রাকচারে এইটা তো নাইট্রোজেন, এটা তো সুগার, তার মানে এটা নিশ্চয়ই 1 নম্বর। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এইটা হচ্ছে 4, আর এই কার্বনটা হচ্ছে 5। হ্যাঁ কি না? তার মানে আমাদের এই স্ট্রাকচারের মধ্যে এইটা 5 দাঁড়াচ্ছে, এটা 4, এটা 3, এটা 2, এটা 1। একই রকম ভাবে এটা দেখ, 1, 2, 3, 4, 5। তাহলে এরকম করে যদি দেখিস তাহলে লাস্টে কত নম্বর পড়ে আছে? 3 পড়ে আছে না? তার মানে এই যে OH গ্রুপটা এখানে আছে শেষের দিকে, দেখ এটা কত নম্বর কার্বন নিয়ে বসে আছে? 3 নম্বর কার্বন নিয়ে বসে আছে। এই জন্য দেখ 3 হাইড্রোক্সিল লেখা। তাহলে 3 প্রাইম কেন হয় না? লাস্টে 3 থাকে বলে। ঠিক একই রকম এই সুগার ক্ষেত্রে ভাব, এটা 1 নম্বর, ঠিক আছে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তাহলে লাস্ট কত নম্বর কার্বন? 5 নম্বর কার্বন। আর 5 নম্বরের কাছে কি অবস্থা? বাইন্ড আছে ফসফেট, দেখ 5 ফসফেট লেখা। কারণ লাস্ট কার্বনের নাম্বারটা কত? 5। এই জন্য এটা 3 হয়, এটা 5 হয়। তাহলে 3 কেন হবে না? 3 নম্বরের হাইড্রোক্সিল গ্রুপ আছে বলে, আর 5 নম্বর পজিশনে ফসফেট আছে বলে 5। ঠিক আছে? এবার দুটোর ক্ষেত্রেই সেম, ডিএনএ এর মধ্যেও সেম হবে, আরএনএ এর ক্ষেত্রেও সেম হবে, শুধু ডিএনএ আর আরএনএ এর মধ্যে এটা দেখ, এটা একটা পেন্টোজ সুগার। এটা কি? এটা একটা পেন্টোজ সুগার। এই এই যে 2 নম্বর পজিশনে ওইচ আছে না, এটা যদি ডিএনএ হতো, এটা এটা কার ক্ষেত্রে হয়? এটা হচ্ছে রাইবোজ সুগারের স্ট্রাকচার। এটা কার? রাইবোজ সুগার। এটা যদি ডিঅক্সি রাইবোজ হয়, এই ওইচটা রিপ্লেস হয়ে যাবে, দিয়ে তার জায়গায় হাইড্রোজেন চলে আসবে। ওইচটা রিপ্লেস হয়ে হাইড্রোজেন চলে আসবে। এটা হচ্ছে কি, যদি ডিঅক্সি হয় তাহলে এই হাইড্রোজেন কখন তাহলে তাহলে কি ওইচ রিপ্লেস হয়ে এইচ হয়ে গেল, তার মানে একটা অক্সিজেন বাদ চলে গেছে না? এই অক্সিজেনটা বাদ চলে গেছে, এই জন্য ডিঅক্সি, দ্যাট মিন্স ডিলেট অফ অক্সিজেন, ডিলেট অফ অক্সিজেন, তার জন্য এর নাম ডিঅক্সি রাইবোজ। হয়েছে? এবার চলে এই ডিএনএ স্ট্রাকচারে, চলে ডিএনএ স্ট্রাকচারে তুই যখন আসবি দেখতে পাবি কি, যে ডিএনএ এই স্ট্রাকচারটা প্রথম দিয়েছিল, ফার্স্ট আইডেন্টিফাই কে করেছিল? ফ্রেডরিক। তারপরে ওটাকে এক্স রে ডিফারেন্সিয়েশন কে করেছে? উইলসন আর হচ্ছে ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে, ও স্ট্রাকচার দিয়েছে। তারপরে চলে এসে যদি ওয়াটসন আর ক্রিক করেছিল কি? ও ডাবল হেলিক্স। তাহলে এক্স রে ডিফারেন্সিয়েশন কে করেছিল? উইলকিনস এন্ড ফ্র্যাঙ্কলিন। আর ফ্রেডরিক মেজার কি করেছিল? আইডেন্টিফাই করেছিল প্রথম, নিউক্লিয়ন নাম দিয়েছিল তার। তাহলে প্রথম ডিএনএ এর আগের নাম ছিল নিউক্লিয়ন। তারপরে ওয়াটসন ক্রিক আসে, এই ওয়াটসন ক্রিক এসে কি করে? ওয়াটসন ক্রিক আসে ডাবল হেলিক্স দেয়। তাহলে ওয়াটসন ক্রিকটা হচ্ছে ডাবল হেলিক্স। তারপরে হচ্ছে এক্স রে ডিফারেন্সিয়েশনটাকে তোর হচ্ছে উইলক্লিন। আর ফার্স্ট আইডেন্টিফাইড কে করেছিল? ফ্রেডরিক মেজার, যার নাম দিয়েছিল নিউক্লিয়ন। নিউক্লিয়নটা বলতে নিউক্লিয়াসের ভিতরে থাকে বলে। আর চার্গব কি করেছিল? বলেছিল এ সবসময় কার সাথে বাইন্ড হয়?
ডাবল বন্ড টি এর সাথে, আর জি কার সাথে বাইন্ড হবে, ট্রিপল বন্ড সি এর সাথে। তাহলে এ যদি টি এর সাথে বাইন্ড হয় আর জি যদি সি এর সাথে বাইন্ড হয়, তাহলে দুটোকে যদি আমি প্লাস করে দিই তাহলে কি দাঁড়াবে, এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে আমরা বলতে পারি অর ইকুয়াল টু এ প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়াল টু 1। অ্যান্ড এ গুলো যদি টি এর সাথে বাইন্ড করে তাহলে আরেকটা কথা বলতে পারি এখান থেকে, যে নাম্বার অফ এ ইকুয়াল টু টি and number of g equal to c। এবং এটাই বলেছিল এই যে propose that at and gc remain the same। তো a double bond t আর c double bond c are the equal one। ratio of at মানে a by t and g by c, এদের রেশিওটা কিন্তু সবসময় সেম হবে। কারণ যতগুলো এ থাকবে ততগুলো টি থাকবে, আর যতগুলো জি থাকবে ততগুলো সি থাকবে, তার মানে এ বাই টি এর ভ্যালু 1 হবে সবসময়, জি বাই সি এর ভ্যালু সমান হবে। এটাই বলতে চাচ্ছি, যতগুলো ততগুলো টি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিএনএ এর গল্প ছিল। এরপরে দেখ, ইন দ্য ডিএনএ পলিনিউক্লিওটাইড চেন কয়েল ডাবল হেলিক্স, বল বল। হ্যাঁ, না এ জি এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো দেখ এ জি টি এগুলো নিউক্লিওটাইডের পার্ট না, এগুলো নাইট্রোজেন বেস। ডিএনএ তিনটে জিনিস দিয়ে বানানো স্যার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, একটা ফসফেট, আর একটা সুগার। এই এ বলছে কি, যে এ হচ্ছে ফর অ্যাডিনিন। এবার যখন ও তিনটে মিলে হয়ে যাবে তখন ওর নাম হয়ে যাবে অ্যাডিনাইলিক অ্যাসিড। জি হলে গুয়ানাইলিক অ্যাসিড, সি হলে সাইটিডাইলিক অ্যাসিড। বুঝতে পেরেছিস? আর এ ফর অ্যাডিনিন। এবার অ্যাডিনিন যতগুলো থাকবে অ্যাডিনাইলিক অ্যাসিড ততগুলোই থাকবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে আমি কি দেখলাম, তাহলে এইখানে হচ্ছে এই গল্প ছিল আমাদের। এবং আমি আরেকটা তাহলে ভাব, একটা ডিএনএ এর মধ্যে কতগুলো বন্ড থাকে আমি তোকে একটু বলে দিই, পরীক্ষা এটা খুব ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট। এটা পরীক্ষা এক্সামে আসে, যে এই সুগার আর এই ফসফেটের মাঝে যে বন্ড থাকে তাকে ফসফোডাইস্টার বলে দিলাম, আর এই বন্ডটাকে আমি বললাম এন গ্লাইকোসাইডিক। এবার কোশ্চেন হচ্ছে যদি দুটো চেন হয়, বলছি যদি দুটো চেন হয়, তাহলে দুটো চেন হলে মাঝে কিছু বন্ড থাকবে নিশ্চয়ই, ডবল বন্ড ট্রিপল বন্ড, ডবল বন্ড ট্রিপল বন্ড এগুলো থাকবে। তাহলে এই বন্ডগুলো কি, এগুলো হাইড্রোজেন বন্ড। তাহলে একটা ডিএনএ এর মধ্যে টোটাল তিন রকমের বন্ড, একটা এন গ্লাইকোসাইডিক, একটা ফসফোডাইস্টার, আর একটা হাইড্রোজেন। তিনটে বন্ড, এটা যেন মাথায় থাকে। ডিএনএ তিনটে জিনিস দিয়ে বানানো, এন্ড এর মধ্যে বন্ড থাকবে তিনটে। এই যে ডিএনএটা ডাবল হেলিক্স, এটা পলিনিউক্লিওটাইড চেন, হেলিক্যাল স্ট্রাকচার দেখতেই পাচ্ছিস। অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথে বাইন্ড হয়, আর গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে বাইন্ড হয়। এই দেখ, এই স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছিস, কম্পারেটিভ বেস অফ দ্য ইচ আদার থ্রু দ্য হাইড্রোজেন বন্ড। এই যে হাইড্রোজেন বন্ড দিয়ে, তার মানে কি ভাব, এইটা কি দাঁড়াচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফসফো, এইটার এইটা মিলে ফসফোডাইএস্টার। আর এইটা কি, এন গ্লাইকোসাইডিক। আর এইটা কি, হাইড্রোজেন। তো তিন রকমের বন্ড। আচ্ছা, এবার চলে আয়, তাহলে এই হচ্ছে গল্প ছিল। এবার আসছি ডিএনএর এই হেলিক্স গুলোর মধ্যে ডিফারেন্স বলি। বলছে ডিএনএর এই দুটো প্যারালাল হেলিক্স আমি তোকে বলি। সাপোজ ধর এই যে স্ট্রাকচারটা দেখছিস না, এইখান থেকে এতটা, এই যে এতটা একটা টার্ন, এই টোটাল একটা টার্নের ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এইটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর এই ডিস্টেন্সটা মানে এইখান থেকে এতটা ডিস্টেন্স, এইটা হচ্ছে কত বলতো, 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম। এবার ভাব তাহলে টোটাল এর মধ্যে কতগুলো এরকম বেস পেয়ার কতগুলো আছে স্যার, 10টা। বেস পেয়ার কতগুলো আছে, 10টা। তাহলে 10টা থাকলে তাহলে টোটাল ডিস্টেন্স যদি 34 হয়, আর একটা 34 টার্নের মধ্যে যদি 10টা বেস পেয়ার থাকে, তাহলে তাহলে দুটো বেস পেয়ার ডিস্টেন্স কত, তাহলে 34/10।
তার মানে 3.4 অ্যাংস্ট্রম। তার মানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে? 3.4 অ্যাংস্ট্রম, বা যাকে আমরা বলতে পারি 0.34 ন্যানোমিটার। আচ্ছা, তাহলে ডিএনএ এর উইথটা দেখ, তাহলে এখানে এটাই লিখেছে, ডিএনএ হেলিক্স ইজ দ্য রাইট হ্যান্ডেড। ডিএনএ ক্যারেক্টার আমাকে জিজ্ঞেস করতে পারে, রাইট হ্যান্ডেড। পিচ কত? 3.4 ন্যানোমিটার। মানে পিচ মানে হচ্ছে কোনটা বলতো? মানে ডান দিকে ঘুরে দেখ, এই দেখ টার্নিং গুলো দেখ, যে কয়েলিংটা হচ্ছে সেই কয়েলিংটা কোন দিকে, মুভ টুয়ার্ডস দ্য রাইট। মানে তুই যদি ডিএনএ কে নিচ থেকে এরকম করে ড্র করতে যাস, এরকম করে ড্র করতে যাস, মানে এই যে রাউন্ড গুলো নিচ্ছে দেখ, এই রাউন্ড গুলো নিচ্ছে দেখ কোন দিকে মুভ, রাইট সাইডের দিকে মুভ না, টার্নিং গুলো দেখ, টার্নিং গুলো দেখেছিস, এদের মুভ সবসময় রাইট, মানে যেরকম দেখ ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হয় জানিস তো, এটা হচ্ছে ভেবে নে ক্লকওয়াইজ, ডিএনএ টার্নিংটা হচ্ছে ক্লকওয়াইজ, আর বাকি অ্যান্টি ক্লকওয়াইজ হলে লেফট হ্যান্ড দিকে হবে। তাহলে এদের টার্নিং গুলো দেখ ক্লকওয়াইজ না, এই জন্য রাইট হ্যান্ড। ঠিক আছে, দ্য প্লেন অফ দ্য হেলিক্স ওয়ান বেস পেয়ার স্ট্যাক ওভার দ্য আদার ডাবল হ্যান্ডেড, এই যে ইন এ ডাবল হেলিক্স প্রোভাইডেড দ্য স্টেবিলিটি। কেন বলতো? ইমেজিন কর যদি আমার একটা স্ট্র্যান্ড, এরকম একটা স্ট্র্যান্ড থাকতো এইটার মধ্যে, এইটার মধ্যে যদি একটা স্ট্র্যান্ড থাকতো তাহলে কি হতো? তাহলে এই জায়গাটার মধ্যে যদি একটা স্ট্র্যান্ড থাকতো, তাহলে দেখবি, তাহলে এই যে অ্যাডিনিন ছিল এখানে একা একা বসেছিল, এই যে অ্যাডিনিন এখানে একা একা বসেছিল এতক্ষণ ধরে, এই অ্যাডিনিন এ কি করবে? অন্য কারোর সাথে বাইন্ড হয়ে যাবে না? এ থাইমিন অন্য কারোর সাথে বাইন্ড হয়ে যেতে পারবে কেন? এ তো ওপেনিং বেস না। তাহলে এরা অন্য কারোর সাথে বাইন্ড হতে পারে, কিন্তু যদি ডবল স্ট্যান্ডার্ড করে দিই তাহলে এর কোনো বাইন্ডিং এর জায়গায় থাকলো না। এই জন্য দেখ এইটা সিঙ্গেল স্ট্র্যান্ড, এ অন্য পাশের যে কেউ আসবে ওর সাথে বাইন্ড হয়ে যেতে পারে। তাহলে কি একটা সেলের মধ্যে এরকম যদি দুটো আরএনএ থাকে, সাপোজ ধর এরকম দুটো আরএনএ আছে, তাহলে দুটো আরএনএ পর পর বাইন্ড হয়ে যাবে, এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড। কিন্তু ডিএনএ যেহেতু ডাবল স্ট্র্যান্ডেড হওয়ার জন্য দেখ, তাহলে এ অলরেডি এর সাথে বাইন্ড হয়েই আছে, তাহলে এখানে কোনো ফাঁকা জায়গাই নেই, কেউ ফাঁকাই নেই, কার সাথে বাইন্ড হবে? তাহলে অন্য কোনো ফাঁকা জায়গা না থাকায় এরা কারোর সাথে বাইন্ড হতে পারে না, তার জন্য রিয়াকশন করতে পারে না। এই জন্য কি হয়? এই জন্য স্টেবিলিটি দেয়। এক্সামে কোশ্চেন দেয় হোয়াই ডিএনএ ইজ মোর স্টেবল, এর একটা কোশ্চেন আছে দেখবি। এর দুটো অনেকগুলো রিজন আছে, একটা রিজন আমি বলি, এক নম্বর ডাবল হেলিক্সের জন্য হয়। সেকেন্ড রিজন বলছি, এই ডিএনএ এর মধ্যে দেখবি এই 2 নম্বর পজিশন এক্ষুনি বলেছিলাম, 2 নম্বর পজিশনে ওইচের জায়গায় কি থাকে? এইচ থাকে। তোরা জানিস রিঅ্যাক্টিভিটি মানে রিঅ্যাকশন করার ক্যাপাবিলিটি আর সবচেয়ে বেশি? OH এর সবচেয়ে বেশি। তাহলে OH এর রিঅ্যাক্টিভিটি বেশি কার থেকে? হাইড্রোজেনের থেকে। তাহলে OH ইজ দ্য মোর রিঅ্যাক্টেবল অ্যাজ কম্পেয়ার টু H। তার জন্য কি হয়? আরএনএ বেশি রিঅ্যাকশন করতে পারে অ্যাজ কম্পেয়ার টু ডিএনএ। এই জন্য আরএনএ কে আমরা জেনেটিক্যাল ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি না। অনেক সময় জিজ্ঞেস করতে পারে তোকে যে আরএনএ কে আমরা জেনেটিক্যাল ম্যাটেরিয়াল হিসেবে কেন ইউজ করি না, ডিএনএ কে কেন করি? তো স্যার ডিএনএ ইজ দ্য মোস্ট স্টেবল। হচ্ছে কেন স্টেবল? এর ডাবল হেলিক্স আছে, তার জন্য কারোর সাথে রিঅ্যাকশন করে না, মানে কারোর সাথে বাইন্ড হয়ে যেতে পারে না ফটফট করে, আর চেঞ্জেস আসে না। আর 2 নম্বর রিজন হচ্ছে স্যার ডাবল হাইড্রোজেনের ডাবল বন্ড দিয়ে ট্রিপল বন্ড দিয়ে বাইন্ডিং করা থাকে, এন্ড থার্ড পয়েন্ট হচ্ছে ওইচ গ্রুপ থাকে না, এর মধ্যে হাইড্রোজেন গ্রুপ থাকে সুগারের মধ্যে। আচ্ছা, এই তিনটে রিজন নিয়ে তোরা বল, খাতায় লেখানো আছে। এবার চলে আয় প্যাকেজিং অফ দ্য ডিএনএ। দেখ ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার ইজ 0.34 অ্যাংস্ট্রম, এক্ষুনি বললাম, বা 3.4। তাহলে টু কনজিকিউটিভ বেস পেয়ার মানে কি বলতো? দেখ আমি এক্ষুনি বললাম না তোকে, যে যদি টোটাল ডিস্টেন্সটা 34 হয় অ্যাংস্ট্রম, বা যাকে আমরা বলতে পারি 3.4 ন্যানোমিটার, তাহলে এটা এই টোটাল ডিস্টেন্সটা কতগুলো বেস পেয়ারের মধ্যে বলেছিলাম? এটা একটা টার্নের মধ্যে বলেছিলাম। তাহলে টার্নটা কত? 10টা বেস পেয়ার নিয়ে আছে। তাহলে যদি 10টা বেস পেয়ারের ডিস্টেন্স এইটা হয়, তাহলে একটা বেস পেয়ারের ডিস্টেন্স কত হবে? এইটা বাই 10 করে দেবো আমরা। তাহলে বলতে পারি 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম, অর বলতে পারি 0.34 ন্যানোমিটার, যেটা এখানে লেখা আছে। বা এটাকে মিটারে কনভার্ট করলে কি হবে? 10⁻⁹ করে দিয়েছি আমরা। বলছে আমাদের ডিএনএ মানে হিউম্যান, এটা হচ্ছে কার ডিএনএ? হিউম্যান ডিএনএ। এটা আমি বলে দিই, এটা হচ্ছে ডিপ্লয়েড। কতটা সেট? ডিপ্লয়েড সেট। হ্যাপ্লয়েড হলে কত হয়? 3.3। এটা এন হলে কত হবে? আমি বলে দিচ্ছি, এন হলে কত হবে? 3.3 ইন্টু 10⁹
হয়েছে? তার মানে আমাদের যদি হিউম্যান বডির মধ্যে 6.6 × 10⁹ বেস পেয়ার থাকে, তার মানে আর যদি প্রত্যেকটা ডিস্টেন্স 0.34 হয়, তাহলে এর সাথে মাল্টিপ্লাই করে দেয়, তাহলে 6.6 × 10⁹ ইন্টু 0.34 ইন্টু 10⁻⁻৯, তাহলে 9 কেটে গেল, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে? দেখবি 2.2 মিটার। তার মানে আমাদের সেলের মধ্যে যে টোটাল ডিএনএ আছে ডিপ্লয়েড, টোটালটা মিলে তখন হবে 2.2। এবার এক্সাম এখানে কোশ্চেনটাকে একটু পাজল করে দিতে পারে। এক্সামে জিজ্ঞেস করেছে তোকে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ডিএনএ হ্যাপ্লয়েড, লেন্থ অফ দ্য ডিএনএ, লেন্থ অফ দ্য লেন্থ অফ স্পার্ম ডিএনএ। এবার তুই বল স্পার্ম তো হ্যাপ্লয়েড, এক্সামে দিতেই পারে যে স্পার্মের ডিএনএ লেন্থ কত, স্পার্মের ডিএনএ হ্যাপ্লয়েড, তো হ্যাপ্লয়েড মানে কত হবে? আমি বললাম এন থাকলে কত থাকে, 3.3 × 10⁻৯। তো যখন এক্সামে এই কোশ্চেনটা থাকবে তখন তুই কি করে দিবি, এটাকে হাফ করে দিবি, তাহলে 2.2/2 ইকুয়াল টু 1.1 মিটার। কোশ্চেনটা একদম ইজি যাবে। কিন্তু তোরা তখন কি করিস, 2.2 করে আসিস, ভুল হয়ে যায় তখন। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের গল্প। আচ্ছা এবার চলে 2.2 মিটার ইজ দ্য টু লার্জ অ্যাকোমোডেশন অফ দ্য নিউক্লিয়াস। তাহলে ভাব নিউক্লিয়াসের সাইজ যেখানে, নিউক্লিয়াসের সাইজ কত বলছে, কত 10⁻⁶-6 মিটার, সেখানে ডিএনএ সাইজ কত 2.2। তার মানে তোর কি মনে হয় ডিএনএ গুলো কি আহ, এরকম করে লম্বালম্বি করে থাকে? না, ডিএনএ গুলো কি থাকে, কয়েলিং ফরম্যাটে থাকে। বলছে ডিএনএ তাহলে প্রোক্যারিওটিকে কেমন হয়ে থাকে, ইউক্যারিওটিকে কেমন হয়ে থাকে? যেহেতু ইউক্যারিওটিকে নিউক্লিয়াস থাকে না, যেহেতু ইউক্যারিওটিকে নিউক্লিয়াস নেই, তার জন্য ওরা স্ক্যাটার্ড। এবার তাহলে তুই বলবি যে স্যার তাহলে স্ক্যাটার্ড হলে তো তাহলে তো পুরো নিউক্লিয়াসটা থাকা উচিত ছিল। ধর এটা একটা প্রোক্যারিওটিক সেল, তার এই রকম জায়গাটাতে দেখবি ক্রোমাটিন ফাইবারটা থাকে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, কিন্তু পুরোটাতে থাকে না কেন? বলবি যে স্যার হতে পারে এর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন নেই, বাট এর মধ্যে কি থাকে, পজিটিভ চার্জ কিছু প্রোটিন থাকে, তার জন্য এটা কি করে, লুপ ফর্ম করে। তাহলে প্রোক্যারিওটিক সেলের ডিএনএ লার্জ লুপ কেন ফর্ম করে? অ্যান্সার একটাই, স্যার এর মধ্যে কিছু কি থাকে, পজিটিভ চার্জ প্রোটিন থাকে। কেন না, ডিএনএ তো স্যার আপনার নেগেটিভ চার্জ। আর কেন নেগেটিভ কেন হয় ডিএনএ, বিকজ ডিএনএ এর মধ্যে ফসফেট থাকে, তার জন্য নেগেটিভ হয়, জিজ্ঞেস করতে পারে। আর প্রোটিন হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করবে, তার জন্য ডিএনএ কি হয় না, না ফুললি স্ক্যাটার্ড হয়, মানে পুরো সেল জুড়ে থাকে না। ঠিক আছে? কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে এরকম ব্যাপার নয়, ইউক্যারিওটিকের ক্ষেত্রে কনডেন্সড ফরমেশন থাকে। Organization of the DNA of eukaryotic have the positively charged basic protein called histone. তাহলে কি থাকে এর মধ্যে, হিস্টোন থাকবে, is the positive basis due to the presence of positive and basic amino acid, and lysine arginine, এই দুটো কি বেসিক অ্যামিনো অ্যাসিড। তাহলে আমাদের মধ্যে ডিএনএ কয়েলিং কেন হয়, বা আমাদের মধ্যে ডিএনএ কনডেন্স কেন থাকে, স্যার পজিটিভ চার্জ প্রোটিন আছে, একই গল্প। এই পজিটিভ চার্জ প্রোটিনের নাম কি স্যার, স্যার এই যে হিস্টোন, হিস্টোন আছে। আর এই হিস্টোনের মধ্যে কি থাকে, না হিস্টোন হচ্ছে স্যার কতগুলো পজিটিভ এন্ড বেসিক অ্যামিনো অ্যাসিড দিয়ে বানানো। তাহলে হিস্টোন কি দিয়ে বানানো, পজিটিভ আর বেসিক অ্যামিনো অ্যাসিড দিয়ে, যার নাম বল, হিস্টোন। কিন্তু আরএনএ এর মধ্যে ইয়ের মধ্যে হিস্টোন নয়, কিন্তু প্রোক্যারিওটিক হিস্টোন নয়, প্রোক্যারিওটিকে অন্য প্রোটিন থাকে। মনে রাখবি প্রোক্যারিওটিকে হিস্টোন থাকে না, প্রোক্যারিওটিকে হিস্টোন থাকবে না, প্রোক্যারিওটিকে অন্য কোন পজিটিভ চার্জেস প্রোটিন আছে, হিস্টোন নেই। বাট ইউক্যারিওটিকের মধ্যে একটা স্পেশাল প্রোটিন আছে, এটা হিস্টোন। হয়েছে? এবার চল, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার দেখ, এবার হচ্ছে এই যে পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ আর বেসিক একটা, তাহলে প্রোটিন তো জানিস অ্যামিনো অ্যাসিড দিয়ে বানানো, তাহলে প্রোটিন যদি অ্যামিনো অ্যাসিড দিয়ে হয়, তাহলে এর মধ্যে দেখা যাচ্ছে পজিটিভ অ্যান্ড বেসিক অ্যামিনো অ্যাসিড রেসিডিউ থাকবে, যেটা হচ্ছে লাইসিন আর আর্জিনিন। এক্সামে জিজ্ঞেস করতে পারে যে হিস্টোনের মধ্যে থাকে এমন দুটি, এমন দুটো পজিটিভ বা বেসিক অ্যামিনো অ্যাসিড গুলোর নাম কি? ঠিক আছে, এবার চলে আসি, তাহলে প্রোক্যারিওটিক সেলে তো না লুপ ফর্ম করবে, তাহলে ইউক্যারিওটিক সেলে কি ফর্ম করে? ইউক্যারিওটিক সেলে এই স্ট্রাকচারটা ফর্ম করে, যাকে আমরা কি বলি, নিউক্লিওজোম। আমরা আসি এই নিউক্লিওজোম ব্যাপারটা কি, নিউক্লিওজোম ব্যাপারটাই বলি তোকে। এই নিউক্লিওজোম, তাহলে আমি কি বললাম, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ডিএনএ, যেটা কি বললাম না, ইউক্যারিওটিক সেলের মধ্যে ডিএনএ আছে, সেটা
কি ফর্ম করবে? নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমটা পরে কি ফর্ম করবে? এই নিউক্লিওজোমটা পরে ফর্ম করবে হচ্ছে ক্রোমাটিন ফাইবার। আর ক্রোমাটিন ফাইবার ফর্ম করবে ক্রোমোজোম। বুঝতে পেরেছিস? তার মানে ভাব, ডিএনএ থেকে নিউক্লিওজোম, নিউক্লিওজোম থেকে ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার থেকে ক্রোমোজোম। তার মানে আগে ক্রোমোজোম হওয়ার আগে আমাকে এই কাজগুলো করতে হবে, নিউক্লিওজোম, ক্রোমাটিন ফাইবার এগুলো। এবার চলে আয়, তাহলে এই নিউক্লিওজোম কি করে ফর্ম হয়? দেখ আমি কি বললাম, তাহলে ডিএনএ এর তাহলে তাহলে আমি বললাম ইউক্যারিওটিক সেলে দুটো জিনিস থাকে, একটা থাকে ডিএনএ বললাম, আর থাকে বললাম হিস্টোন থাকে। এটাই বললাম এক্ষুনি। মানে হিস্টোন হচ্ছে পজিটিভ চার্জ, ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জ, এই জন্য দুজন পাশাপাশি থাকে, অ্যাট্রাক্ট হয়ে থাকে। এবার কোশ্চেন হচ্ছে যে তাহলে ডিএনএ যদি থাকে কিভাবে থাকে? মনে রাখবি হিস্টোন ক রকমের জানিস? হিস্টোন টোটাল 4 রকমের হয়, সরি 5 রকমের হিস্টোন প্রোটিন হয়। কত রকমের? 5 টাইপ। এই 5 টাইপ কি কি বলি তোকে। H1, H2A, H2B, H3 and H4। হলো? তাহলে 5 রকমের হিস্টোন প্রোটিন থাকে। ক্লিয়ার? এবার আমি তোকে যদি বলি 5 রকমের হিস্টোন প্রোটিন কি করে, না কয়েলিং ফর্ম করছে। কি করে কয়েলিং ফর্ম করছে? লোক, এরা কি করে কয়েলিং ফর্ম করে? না এরা ধর এইরকম হিস্টোন প্রোটিন এরকম করে, আচ্ছা তাহলে এরকম করে কি কি আসছে দেখ আমি তোকে বলি। H2A, H2B, H3 আর H4, এই 4টা হিস্টোন প্রোটিন দুটো দুটো করে, এই 4টা হিস্টোন প্রোটিন কটা করে? দুটো করে। তাহলে সবাই যদি এই 4টা হিস্টোন প্রোটিন দুটো করে আসে, তাহলে টোটাল কটা হিস্টোন প্রোটিন হলো? তাহলে 4 রকমের হিস্টোন প্রোটিন দুটো দুটো করে, তাহলে কটা হবে টোটাল? 8টা না? তাই জন্য আমরা একে বললাম হিস্টোন অক্টামার। তাহলে বলছি হিস্টোন অক্টামার ইউনিট অফ 8 মলিকুলার হিস্টোন। তাহলে হিস্টোন অক্টামার 8টা হিস্টোন 8 মলিকুলার হিস্টোন দিয়ে বানানো। এবার দেখ, এবার এবার ভাব, এটা তো পজিটিভ চার্জ, আমি বলেছি হিস্টোন পজিটিভ চার্জ, তার মানে এই ভেতরটা পুরোই সবুজটা কি হয়ে গেছে? পজিটিভ হয়ে গেছে। তাহলে এর গায়ে এই যে এটা আছে, এটা তো ডিএনএ, এটা তো ডিএনএ। এই ডিএনএটা কি? নেগেটিভ চার্জ। এই ডিএনএ কি করছে? এর গায়ে আটকে যাচ্ছে, কয়েলিং হয়ে যাচ্ছে। হয়ে গেল? এই কয়েলিং হয়ে যাওয়ার পরে তারপরে এসে H1 বাইন্ড হচ্ছে। তার মানে বলতে পারি নিউক্লিওজোম কি দিয়ে বানানো? তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে স্যার নিউক্লিওজোম কি দিয়ে বানানো, তাহলে আমি কি বলবো? স্যার নিউক্লিওজোম বানানো হচ্ছে স্যার ডিএনএ, একটা হচ্ছে হিস্টোন অক্টামার, তারপরে হচ্ছে ডিএনএ। তাহলে এ কি? পজিটিভ চার্জ। কটা হিস্টোন অক্টামার? 4 রকমের হিস্টোন অক্টামার, 2A, 2B, 3 আর 4। এই 4 রকমের হিস্টোন প্রোটিন সবার দুটো দুটো করে। এরা পজিটিভ চার্জ ফর্ম করলো আর ডিএনএ নেগেটিভ চার্জ ফর্ম করলো। অ্যান্ড এর পরে শেষে H1 হিস্টোন একটা এসে জয়েন। এটা একটা, এটা কিন্তু একটা। আর এই ডিএনএ কবার রাউন্ড নেয়? বলছে দুবার নয়, একবার পুরোটা রাউন্ড নেয় আর একবার 75% রাউন্ড নেয়। বুঝে গেছে? দেখ পুরো 2 রাউন্ড নেয় না, মানে ধরে নে এটা হচ্ছে হিস্টোন অক্টামার, এই হিস্টোন অক্টামারকে এরা বলে দিত তোকে পুরো দুটো রাউন্ড নেবে না। কি হচ্ছে না, ধর এরকম একটা রাউন্ড, 2 নম্বর রাউন্ডে গেল কিন্তু দিয়ে পালিয়ে গেল, 2 নম্বর রাউন্ড পুরোটা হয় না, 75% হয় কিন্তু তারপরে বেরিয়ে যায়। অ্যান্ড লাস্টে এসে কে অ্যাড হবে? H1 হিস্টোন প্রোটিন। এ হচ্ছে H1, ডিএনএ ঘুরে যাওয়ার পর, বুঝা গেছে? দিয়ে কি ফর্ম করবে? তাহলে এই যে ডিএনএ কতটা পাক খেলো, আমি বললাম কি রাউন্ডিংটা কত নিল? পুরো পুরো 2 পাকের থেকে একটু কম, মানে 2 রাউন্ডের থেকে একটু কম। বলছে এর মধ্যে কতগুলো বেস পেয়ার আছে? বলছে ইনসেটিভ বলছে 200 বেস পেয়ার ডিএনএ আছে। এইটার মধ্যে কত বেস পেয়ার ডিএনএ আছে? 200 বেস পেয়ার।
এই নিউক্লিওজোম পরবর্তীকালে ক্রোমাটিন ফাইবার বানাবে, আমি এক্ষুনি বললাম ক্রোমাটিন ফাইবার। অ্যান্ড এই ক্রোমাটিন ফাইবার পরবর্তীকালে কি বানাবে? ক্রোমোজোম বানাবে, ক্রোমোজোম ডিউরিং মেটাফেজ। আচ্ছা, এবার চলো, তাহলে ক্রোমাটিন ফাইবার তার মানে কি দেখলাম? তাহলে আমরা এরকম করে ক্রোমাটিন ফাইবার ফর্ম হচ্ছে। তাহলে আমরা দেখলাম ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে ডিএনএ, আরএনএ বলছি এরকম আমরা দেখলাম ডিএনএ, ডিএনএ থেকে হয়ে গেল, ডিএনএ থেকে হয়ে গেল নিউক্লিওজোম, নিউক্লিওজোম থেকে হয়ে গেল ক্রোমাটিন ফাইবার। এবার বলি এই ক্রোমাটিন ফাইবার কি হচ্ছে ফার্দার, ধরো এটা ক্রোমাটিন ফাইবার, ধরো শুধু এরকম মতো এরকম করে ক্রোমাটিন ফাইবার, এটা ক্রোমাটিন ফাইবার, তাহলে এই ক্রোমাটিন ফাইবার পরে কি হবে? কনডেন্সড হবে এক জায়গায়। এই ক্রোমাটিন ফাইবার একটা সময় পরে কি হবে? কনডেন্সড হবে, কনডেন্সড হয়ে কি বানাবে? একটা ক্রোমোজোম টাইপের বানাবে। তাহলে ক্রোমাটিন ফাইবার become a condensed and form chromosome। এবার এই ক্রোমাটিন ফাইবার কনডেন্সড হয়ে ক্রোমোজোম ফর্ম হচ্ছে, কেন না ফর্ম হচ্ছে? বলছি ক্রোমাটিন ফাইবারের সাথে অ্যাডিশনাল কতগুলো প্রোটিন, দেখ অ্যাডিশনাল সেট অফ প্রোটিন রিকোয়ার্ড ফর দ্য প্যাকেজিং অফ দ্য ক্রোমাটিন ফাইবার। তার মানে পরে ক্রোমাটিন ফাইবারকে বাইন্ডিং হয়ে ক্রোমোজোম ফর্ম করার জন্য কতগুলো অ্যাডিশনাল কি লাগবে? সেট অফ প্রোটিন। যে অ্যাডিশনাল সেট অফ প্রোটিন গুলো ওকে ক্রোমোজোম বানাতে হেল্প করবে। এবার দেখ আরেকটা আসছি, এবার দেখ এই ক্রোমাটিন বেসিক্যালি কি হচ্ছে না, এই ক্রোমাটিন দু রকমের, একটা আছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন মানে কি? তুই ইমাজিন কর, ধর এইরকম যে কয়েলিং হচ্ছিল, এরকম কয়েলিং হচ্ছিল তো, কয়েলিং হচ্ছিল, ধর কোথাও কোথাও এরকম থেকে হাইলি কয়েল হয়ে গেছিল, আবার এখানে এখানে জায়গাতে এরকম হাইলি, তাহলে এবার এগুলো কি হাইলি কয়েল? এই হাইলি কয়েল জায়গাগুলোকে আমরা হেটেরোক্রোমাটিন, আর যেগুলো লুজ জায়গা মানে এগুলোকে আমরা বলবো ইউক্রোমাটিন। তাহলে হেটেরোক্রোমাটিন কোনগুলো? তাহলে যেগুলো হচ্ছে মানে হাইলি কনডেন্সড হয়ে যাবে, অর্থাৎ এই যে ডেন্সলি প্যাকড, আর যেগুলো লুজলি প্যাকড দিস আর দ্য ইউক্রোমাটিন। তাহলে যেটা হেটেরোক্রোমাটিন হবে সেটা কি? অ্যাক্টিভ সাইট, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা সরি ইনঅ্যাক্টিভ সাইট, ইনঅ্যাক্টিভ সাইট, আর এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ সাইট। তাহলে যেটা লুজ থাকবে সেটা ইনঅ্যাক্টিভ। একই রকম ভাবে এটা ডার্ক কালার নেয়, এটা হচ্ছে লাইট কালার নেয়, কেন? ওর তো ইয়েই নেয় না, হালকা না, লাইট না, কয়েলিং বেশি নেই, সুপার কয়েল নেই, ঠিক আছে? তো ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের ডিফারেন্স হয়ে গেল। এবার আসছি আমরা ট্রান্সফরমেশন অফ প্রিন্সিপাল হার্সেচেস এর এক্সপেরিমেন্ট, ঠিক আছে? দেখ হার্সেচেস এর এক্সপেরিমেন্টটা কে করেছিল? এটা দেখ ডিসকভারি অফ ডিএনএ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, পরীক্ষা করে একটা বড় ভুল করিস, কি বলতো? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কে দিয়েছিল? তোকে জিজ্ঞেস করলে তুই অলওয়েজ গ্রিফিথের নামই নিবি। কার উপর করেছিল? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, অনেকে আবার ডিপ্লোকক্কাস লিখে চলে আসিস। এনসিআরটি অনেকদিন আগেই এটা চেঞ্জ করে দিয়েছে ডিপ্লোকক্কাস থেকে স্ট্রেপ্টোকক্কাস, তো দয়া করে ডিপ্লোকক্কাস আর লিখতে যাস না। অ্যান্ড আরেকটা জিনিস, ডিএনএ ইজ দ্য জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, ইট ওয়াজ প্রুভড বাই, যদি এক্সামে গ্রিফিথ থাকে দয়া করে গ্রিফিথ অপশন দিও না, কেন গ্রিফিথের এই এক্সপেরিমেন্টটা থেকে তোমরা বুঝতে পারবে যে ডিএনএ যে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল সেটা কিন্তু গ্রিফিথ প্রুভ করতে পারেনি। ডিএনএ খুঁজতে বেরিয়েছে, মানে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল যে কি সেটা খুঁজতে বেরিয়েছে, আর এই খুঁজতে বেরোনোতে প্রথম কাজটা করেছিল হচ্ছে গ্রিফিথ। ও কিন্তু প্রুভ করতে পারেনি যে ডিএনএ যে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। ও বলেছিল কিছু একটা ম্যাটেরিয়াল আছে যেটা একটা ইন্ডিভিজুয়াল থেকে আরেকটা, মানে যদি আমি তোদেরকে বলি যে তোরা জন্ম হয়েছিস, তোদের বাবা মায়ের থেকে এমন কিছু জিনিস এসেছে তোদের মধ্যে যেটা তোর সাথে তোর বাবা মায়েরকে লিঙ্ক করে রেখেছে, বা বাবা মায়ের কিছু ক্যারেক্টার তোর মধ্যে এসছে যেটা তোর বাবা মায়ের কতগুলো ক্যারেক্টার আমি তোর মধ্যে তার জন্য দেখতে পাচ্ছি। এবার তোকে যদি আমি জিজ্ঞেস করি তোর বাবা মায়ের ক্যারেক্টারগুলো তোর মধ্যে এলো কি করে, তুই আমাকে ফট করে কি উত্তর দিবি? স্যার ডিএনএ, তোকে কে বলেছে? তুই পড়েছিস বলে। তো গ্রিফিথ, গ্রিফিথের সময় তার বই ছিল না, ওকে বলা হয়নি কেউ। তো গ্রিফিথ ওই এক্সপেরিমেন্টটা করে বুঝতে চেয়েছিল যে ডিএনএ এর টাই কি, মানে জেনেটিক্যাল ম্যাটেরিয়ালটা কে অ্যাকচুয়ালি, হু ইজ দ্য ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি ও মানে জেনেটিক্যাল ম্যাটেরিয়ালও খুঁজতে যায়নি, ও খুঁজতে গেছিল ট্রান্সফর্ম যে হয়েছে, মানে বাবার থেকে যে ছেলের মধ্যে যে ক্যারেক্টার গুলো এলো, কে নিয়ে এলো, হু ইজ দ্য ট্রান্সফর্মিং এজেন্ট। জাস্ট ওর এই কথাটাই ছিল, ও এবং ও কনক্লুশনে এটাই বলেছে
ও কনক্লুশনে কখনোই লেখেনি জেনেটিক্যাল ম্যাটেরিয়াল বলে। জেনেটিক্যাল ম্যাটেরিয়াল ওয়ার্ডটাই ইউজ করেনি। ও বলেছিল ট্রান্সফর্মিং এজেন্ট বা ট্রান্সফর্মিং সাবস্টেন্স বা ট্রান্সফর্মিং প্রিন্সিপাল হুইচ ইজ ট্রান্সফার ফ্রম প্যারেন্টাল টু ডটার, এইটা বলেছে। এবার আমি তোকে বলি, দেখ এর দুটো ভ্যারিয়েন্ট হয়, একটা এ স্ট্রেন একটা আর স্ট্রেন। এস ইন্ডিকেটেড ফর দ্য স্মুথ, এস ইন্ডিকেটেড ফর স্মুথ and R indicated for rough। এবার ভাব স্মুথ কেন, স্যার বাইরে পলিস্যাকারাইডের লেয়ার আছে, হয়েছে? তাহলে বাইরে পলিস্যাকারাইডের লেয়ার আছে তার জন্য স্মুথ, আর এখানে পলিস্যাকারাইড লেয়ার নেই, পলিস্যাকারাইডের লেয়ার নেই তার জন্য rough। এবার ভাব পলিস্যাকারাইডটা লেয়ারটা বাইরের দিকে যেটা পাচ্ছি সেটা কি করে তৈরি হলো, নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে। তার মানে এর মধ্যে পলিস্যাকারাইড যে লেখা আছে দেখ স্মুথ, এটা পলিস্যাকারাইডের জন্য কোডেড থাকে, এর মধ্যে কোনো পলিস্যাকারাইড কোড থাকে না, আচ্ছা। এবার দেখ এই পলিস্যাকারাইড কোডটাই কি করে, ডিজিজ করে, এটাই কি করে ডিজিজের জন্য রেসপন্সিবল। তার জন্য দেখা যাচ্ছে এর মধ্যে পলিস্যাকারাইড কোড আছে বলে এ দেখা যাচ্ছে ডিজিজ করতে পারছে, ভিরুলেন্ট। আর এর মধ্যে পলিস্যাকারাইড কোডটা নেই বলে এ নন ভিরুলেন্ট, অর্থাৎ ডিজিজ করতে পারছে না। এবার রিপিটের কোশ্চেনটা হচ্ছে তাহলে এই পলিস্যাকারাইডটা এলো কি করে, বা দেখা যাচ্ছে পলিস্যাকারাইডটা কি করে, মানে এই পলিস্যাকারাইডটা কি করে ডিজিজ করছে। গ্রিফিথ প্রথমে কি করেছে, প্রথমে ভিরুলেন্ট স্ট্রেন, ভিরুলেন্ট মানে আমি কি বলেছি এ স্ট্রেন, তাহলে প্রথমবার ও কি দিয়ে দিল এ স্ট্রেন ইনজেক্ট করে দিয়েছে, এস, ইঁদুর মরে গেছে। তারপর বার আর স্ট্রেন দিয়েছে, ইঁদুর বেঁচে গেছে। পরের বার কি করেছে, এ স্ট্রেন কি দিয়েছে কিন্তু হিট করে দিয়েছে, ইঁদুর কি হয়ে গেছে, বেঁচে গেছে। কেন বলতো, এটার পেছনে কারণ বলি। প্রথম এ স্ট্রেন দিয়েছে, সরি আমি উল্টো লিখে দিয়েছি, তোরা রেসপন্স করছিস না আজকাল। প্রথমবার আমি রাফ স্ট্রেন দিয়েছি, তো পলিস্যাকারাইড নেই বল, ঠিকই লিখেছিলাম তো, এইটাতে ভুল লিখেছি না, এসি ঠিক ছিল। তাহলে প্রথমবার এস স্ট্রেন দিয়েছি, এস হচ্ছে পলিস্যাকারাইড লেয়ার আছে, তাহলে পলিস্যাকারাইড লেয়ার আছে বলে এ মরে গেছে। এখানে পলিস্যাকারাইড লেয়ার নেই, রাফ স্ট্রেন, তাই বেঁচে আছে। এখানে পলিস্যাকারাইড লেয়ারটা ছিল, যখন আমি হিট দিয়েছিলাম হিটে পলিস্যাকারাইড লেয়ারটা নষ্ট হয়ে গেছে, তাহলে হিটে যেই পলিস্যাকারাইড লেয়ারটা নষ্ট হয়ে গেছে তো ইঁদুরদের জন্য বেঁচে গেছে, এখানে ইঁদুরটা মরে গেছিল, এখানে পলিস্যাকারাইড লেয়ারটা ছিল, এখানে হিট যেহেতু দিয়েছি পলিস্যাকারাইড লেয়ারটা বেঁচে গেছে। পরের বারে দেখ, তাহলে পরের বার কি দিয়েছি আমি, আর দিয়েছি, তার সাথে এস কে হিট করে দিয়েছি। এবার কোশ্চেন হচ্ছে তাহলে স্যার আর এ পলিস্যাকারাইড নেই, তাহলে ইঁদুর বাঁচবে। এস এইচ হিট করে দিয়েছি, তার মানে এতেও পলিস্যাকারাইড নষ্ট হয়ে গেছে, তার মানে ইঁদুর বাঁচবে। তাহলে ওভারঅল ইঁদুরের বাঁচা উচিত ছিল, কিন্তু ইঁদুর মরে গেল। তখন গ্রিফিথ বলছে, তাহলে দেখ, বলছে এস এইচ স্ট্রেনটাকে যখন আমরা হিট করেছিলাম, এস এইচ স্ট্রেনটাকে মানে এস এইচ মানে কি, এস স্ট্রেনটাকে যখন আমি হিট করেছিলাম তখন বাইরের দিকে যে পলিস্যাকারাইডের লেয়ারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল, কিন্তু ভেতরে যে ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা ছিল, ট্রান্সফর্মিং এজেন্ট ছিল, সে তখনও সার্ভাইভ করছিল। এবার ও বলতে পারছে না কোনটা, বলছে এই ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা অ্যাজ হাউ এনি কস্ট আর এইচ এর ভেতরে ঢুকে গেছে, দিয়ে আর এইচ এর বাইরের দিকে একটা পলিস্যাকারাইডের কোট ও ফর্ম করে দিয়েছে। তাহলে কি বলছে যে এসএইচ এর মধ্যে বাইরের লেয়ারটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু ভেতরে এমন কিছু একটা ছিল যেটা এসএইচ এর ভেতর থেকে আর এর এইচ এর ভেতরে ঢুকে গেছে, এই আর এইচ এর বাইরের দিকে পলিস্যাকারাইড লেয়ারটা ফর্ম করে দিয়েছে। তাহলে এবার গ্রিফিথের, কিন্তু ও বলতে পারেনি দেখ কোথাও যে ট্রান্সফর্মিং এজেন্টটা কে, কে ট্রান্সফর্মিং এজেন্ট, ও কিন্তু বলতে পারেনি। তার জন্য পরবর্তীকালে ওর পরের স্ট্রেন এসেছে, এটা লিখেওছে, R strain is the presence of heat strain. S strain produce the virulence because the somehow R strain bacteria transforming by the heat killed A strain bacteria. তাহলে R strain এর মধ্যে ট্রান্সফর্ম হয়েছে, তাহলে কি ট্রান্সফর্ম হয়েছে একটু দেখি।
এই কি ট্রান্সফার হয়েছে এটা দেখার জন্য ওরা একটা এক্সপেরিমেন্ট করতে গেল। তো ওরা কি করলো, এর পরে আসছে আভেরি, ম্যাকলয়েড অ্যান্ড ম্যাকার্টি। এই তিনজন কি বলছে, বলছে বলছে ট্রান্সফর্মিং ম্যাটেরিয়ালটা কি হতে পারে, বলছে হতে পারে প্রোটিন, হতে পারে লিপিড, হতে পারে ডিএনএ, আর হতে পারে আরএনএ, এগুলো হতে পারে। তাহলে পলিসিটা নষ্ট হয়ে গেছে বলছে। তার মানে তাহলে কে গেছে, কে গেছে? সাপোজ ইমেজিন কর আমি কি করলাম, আমি প্রথমবার এই যে ট্রান্সফর্মিং মানে S3 আর RH, ঠিক আছে, আমি কি করছি, S3 মানে এস হিট, হিট দিয়ে SH পেয়েছি, আর তার সাথে আমি আর মিশিয়েছি। তাহলে দুজনেই বাঁচা উচিত ছিল কিন্তু মরে যাচ্ছিল, কেন ট্রান্সফর্ম হয়েছে? এবার এই মিক্সচারের সাথে দিয়ে একটা মিক্সচার বানিয়েছি, এই মিক্সচারটার মধ্যে আমি কি করে দিচ্ছি, আমি এই মিক্সচারটার মধ্যে প্রথমবার প্রথমবার আমি কি ইউজ করলাম, ধর আমি প্রথমবার প্রোটিয়েজ ইউজ করলাম, প্রোটিয়েজ। আচ্ছা বলতো প্রোটিয়েজের কাজ কি? প্রোটিন ব্রেক করে দেওয়া। তার মানে দেখা যাচ্ছে ইঁদুরটা মরে যাচ্ছে। প্রথমবার প্রোটিয়েজ দিয়েছি, মানে মিক্স করেছি, মিক্স করার পরে ওই ইনোকুলামটাকে তারপর প্রোটিয়েজ দিয়ে দিয়েছি, প্রোটিয়েজ দিয়ে দেখছি যে ইঁদুরটা বাঁচছে না মরছে, দেখলাম না ইঁদুরটা মরে যাচ্ছে। তার মানে কি বুঝলাম, তাহলে প্রোটিয়েজ কাকে ভাগে, প্রোটিন কে ভাগে, তার মানে নিশ্চয়ই প্রোটিন তো তাহলে নষ্ট হয়ে গেছে, তাহলেও কেন ইঁদুরটা মরছে, তার মানে নিশ্চয়ই প্রোটিনটা রেসপন্সিবল ছিল না। পরে এবার আমি প্রোটিয়েজের জায়গায় কি দিচ্ছি, মিক্সের সাথে লাইপেজ দিচ্ছি, যেই লাইপেজ দিচ্ছি তখনও দেখছি ইঁদুরটা মরে যাচ্ছে, কেন ডায়েট হয়ে গেল ইঁদুর? তার মানে নিশ্চয়ই লাইপেজও ট্রান্সফর্মিং প্রিন্সিপাল না, কারণ লাইপেজও নিশ্চয়ই ট্রান্সফার হয়নি, আর লাইপেজ তো আমি উড়িয়ে দিলাম, তার সলিউশন থেকে যদি লাইপেজ উড়িয়ে দিই তাহলে তো ইঁদুর বেঁচে থাকার কথা, দেখলাম ইঁদুর মরে যাচ্ছে, তার মানে কি লাইপেজও রেসপন্সিবল না, তাহলে লাইপেজও ট্রান্সফার হয়নি। পরে এবার কি করলো, ও কি করছে, বলছে তাহলে একটা কাজ করি, মিক্সের সাথে আমি একটা কাজ করি, আরএনএস দিই। যেই আরএনএস দিয়েছে দেখছে তখনই তো মরে যাচ্ছে, তার মানে তখন কি বুঝলো, তাহলে আরএনএও নিশ্চয়ই ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা নয়। এবার লাস্ট বাকি পড়ে আছে কি ডিএনএ, পরের বার ও কি করলো, ডিএনএস দিয়ে দিল, লাস্ট বার কি দিয়েছে, ডিএনএস দিয়েছে। যেই ডিএনএস দিয়েছে ইঁদুর দেখা যাচ্ছে বেঁচে গেছে বিন্দাস। তার মানে প্রোটিন দিচ্ছিলাম ইঁদুর মরে যাচ্ছিল, আরএনএ লাইপেজ দিচ্ছিলাম ইঁদুর মরে যাচ্ছিল, আরএনএ দিয়েছি ইঁদুর মরে যাচ্ছিল, কিন্তু যেই ডিএনএস দিচ্ছি ইঁদুর বেঁচে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ডিএনএটাই গন্ডগোল করছিল তখন ধরে, ডিএনএটাকে সরিয়ে দিতেই ইঁদুর বেঁচে গেল। তার মানে হু ইজ দ্যাট ট্রান্সফর্মিং জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, অ্যান্ড সে প্রথমবার বলল ডিএনএ হ্যাজ টু বি দ্য জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। কেন বললো, বিকজ সে প্রুভ করতে পেরেছে যে ডিএনএ সরিয়ে দেওয়ার পরে ইঁদুর বেঁচে গেল, কিন্তু ডিএনএ যতক্ষণ পর্যন্ত আমি না সরাচ্ছি ইঁদুর কিন্তু বাঁচছে না, ইঁদুর মরে যাচ্ছে। সো ডিএনএ ইজ দ্য জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, এটা প্রুভ করেছিল কে, আভেরি, ম্যাকলোড, ম্যাকার্টি, এরা করেছিল। এন্ড পরে কনফার্মেশন কে দিয়েছিল, এক্সামে জিজ্ঞেস করে হু সাজেস্ট ডিএনএ ইজ দ্য জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, then it will be Avery, McLeod, McCarthy. And who confirmed the experiment of the Avery, McLeod, then it will be Hershey's experiment. যদি জিজ্ঞেস করে কে কনফার্ম করেছিল, এসটা, এই যে এসটাকে যখন হিট করেছিল মনে তো, না না, এসটাকে যখন হিট করেছি ইঁদুর বেঁচেছিল তো, এসটাকে হিট করেছে ইঁদুর বেঁচেছিল, কিন্তু দুটোকে যখন মিক্স করে দিচ্ছি তখন মরে যাচ্ছে, তা হিসের মতো তো বাঁচাই ছিল, মিক্স করে মরছে। হয়েছে এবার দেখ, না এসটার জন্য, এস অ্যাকচুয়ালি এস এর বাইরে পলিস্যাকারাইড লেয়ারটার জন্য মরছে, কিন্তু আমি তো হিট করে দিয়েছি, তাহলে তো পলিস্যাকারাইড লেয়ারটা নেই, তাহলে তো মরার কথা নয়, পলিস্যাকারাইড লেয়ার তো নেই এখন আমার মধ্যে, তাহলে কেন মরবে? সো দ্যাট মিন্স তাহলে এখনো মরে যাচ্ছে, দ্যাট মিন্স তাহলে এস টুর যে ভেতরে এস টুর ভেতরে যে জেনেটিক্যাল ম্যাটেরিয়ালটা ছিল
সেটা বেরিয়ে গিয়ে R2 ভেতরে ঢুকে R2 বাইরে পলিস্যাকারাইড বানিয়ে ফেলেছে। যে R2 এখন আর R2 নেই, সেই R2টা এখন এস এস কনভার্ট হয়ে গেছে, মানে আরটাকে এসে কনভার্ট করে দিচ্ছে। বুঝতে পেরে গেছিস? আরটাকে এসে কনভার্ট করে দিচ্ছে। আগে আরটা আর ছিল, এখন আরটা ট্রান্সফর্মের পরে এসে কনভার্ট। চলে এবার আসছে হার্সেসের এক্সপেরিমেন্টে আসি। ছবিটা দেখ, এখানে দেখ, এই ছবিটাতে দেখ, এই ছবিটাতে কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখ, জেনারেলি আমরা এক্ষুনি পড়ে এসেছি ডিএনএ এর মধ্যে কি কি থাকে স্যার। ডিএনএ এর মধ্যে থাকে সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট। তার মানে আমি যদি রেডিও অ্যাক্টিভ ফসফেট ইউজ করি, ফসফেট রেডিও অ্যাক্টিভ যদি ইউজ করি, তাহলে কোন পার্টটা এফেক্টেড হবে একটা বডির? ডিএনএ পার্টটা এফেক্টেড হবে। ওকে, তাহলে ফসফেট রেডিও অ্যাক্টিভ নিলে ডিএনএ এফেক্টেড হবে। ডান। তাহলে যদি আমি এবার আসছি প্রোটিন। প্রোটিনের মধ্যে কি থাকে? প্রোটিনের মধ্যে অনেক কিছু থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, হাইড্রোজেন বন্ড থাকে, অনেক কিছু থাকে। তার সাথে সাথে সালফার থাকে। কি থাকে? সালফার থাকে। এই সালফার যদি রেডিও অ্যাক্টিভ নিই, তাহলে সালফার যদি রেডিও অ্যাক্টিভ নিই, তাহলে কি হবে? তাহলে প্রোটিনটা গন্ডগোল হয়ে যাবে। এবার কোশ্চেন একটা বলে, স্যার আমি যদি নাইট্রোজেন নিতাম তাহলে কেন হবে না? এক্সামে অনেক সময় জিজ্ঞেস করে যে স্যার আমি নাইট্রোজেন কেন রেডিও অ্যাক্টিভ নিলাম না? কেন স্যার, অ্যামিনো অ্যাসিডের মধ্যে তো নাইট্রোজেনও আছে, কেন নিইনি? বলবে স্যার আমি নাইট্রোজেন এই কারণে নিইনি কারণ নাইট্রোজেন ডিএনএ তেও আছে, প্রোটিনেও আছে, তো আমি ডিফারেন্সিয়েটই করতে পারবো না যে কোনটা গন্ডগোল হয়েছে। আমি আলাদা আলাদা এই কারণেই নিয়েছি যাতে ডিফারেন্সিয়েট করতে পারি কোনটা রেডিও অ্যাক্টিভ। দেখ, তো আমি এই ব্যাকটেরিওফাজটাকে আমি কি দিয়ে কালচার করেছি? S35 রেডিও অ্যাক্টিভ সালফার দিয়ে। এবার সালফার তো প্রোটিনকে এফেক্টেড করে, আমি বলেছি সালফার রেডিও কাকে এফেক্ট করবে? প্রোটিন। সো প্রোটিন কোথায় থাকে আমরা জানি, ব্যাকটেরিওফাজের বাইরের দিকে যে লেয়ারটা সেটা প্রোটিন। এবার দেখ, এবার আরেকজনকে কি করেছি আমি, রেডিও অ্যাক্টিভ ফসফরাস দিয়ে অ্যাক্টিভেট করেছি, তার মানে ভেতরে ডিএনএটা এফেক্টেড হবে। দিয়ে আমি কালচার করে দিয়ে এই ব্যাকটেরিওফাজগুলোকে দিয়ে আমি কি করেছি, ব্যাকটেরিয়াকে দিয়ে অ্যাটাক করিয়েছি। মানে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিওফাজগুলো এবার ব্যাকটেরিয়াকে অ্যাটাক করেছে। এবার দেখ, ব্যাকটেরিয়াকে যখন অ্যাটাক করবে, তাহলে কিছু জেনেটিক্যাল ম্যাটেরিয়াল গুলো নিশ্চয়ই, এবার এবার আমি বুঝতে পারছি না। এবার আমি দেখছি ব্যাকটেরিয়াকে অ্যাটাক করার পরে, ধর এই কালচার মিডিয়া আছে, আমি তোকে ছবি দেখাই, নর্মাল বেসিক কালচার মিডিয়া। সাপোজ ধর এটা একটা কালচার মিডিয়া আছে, আর এটা একটা কালচার মিডিয়া আছে। এই দুটো কালচার মিডিয়ার মধ্যে আমি কি ইউজ করছি? এই কালচার মিডিয়াতে আমি দেখ, আমি কি ইউজ করলাম? রেডিও অ্যাক্টিভ, আমি যেটা ব্যাকটেরিওফাজকে ইউজ করছি, ব্যাকটেরিওফাজ, যে ব্যাকটেরিওফাজ ইউজ করছি, আর এখানেও কালচার মিডিয়াতে ব্যাকটেরিওফাজ ইউজ করছি। এই ব্যাকটেরিওফাজকে আমি কি ইউজ, এখানে ভেতরে কি আছে? ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া আছে। এবার এই ব্যাকটেরিওফাজকে আমি কি দিয়েছি? রেডিও অ্যাক্টিভ সালফার। এই ব্যাকটেরিওফাজকে আমি কি দিয়েছি? রেডিও অ্যাক্টিভ ফসফরাস। আছে, এখানেও ব্যাকটেরিয়া আছে। এবার এই ব্যাকটেরিওফাজকে এখানে দিয়ে দিলাম, দিয়ে দেখছি কিছুক্ষণ বাদে এই মিডিয়ামটা রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু ব্যাকটেরিয়া সব নর্মাল আছে। আবার এখানে দেখছি ব্যাকটেরিয়াগুলো রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে, মিডিয়ামটা নর্মাল আছে। এবার এটার দ্বারা কি প্রুভ করলো দেখ, তাহলে দেখ, যদি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা, মানে নাইট্রোজেনটা যদি রেডিও অ্যাক্টিভ, এখানে ভাব, এখানে আমি কি ইউজ করেছি? রেড সালফার ইউজ করেছি। সালফার কোথায় থাকে? প্রোটিনে থাকে। তাহলে ভাব, আমরা জানি কি ব্যাকটেরিওফাজ তার ডিএনএটাই নিশ্চয়ই ব্যাকটেরিয়ার মধ্যে পুশ করিয়েছে। তাহলে যখন আমি আমি আবার বলছি, রেডিও অ্যাক্টিভ সালফার যখন ইউজ করেছিলাম, এই রেডিও অ্যাক্টিভ সালফারটা ব্যাকটেরিওফাজের প্রোটিনকে এফেক্টেড করেছে, আর রেডিও অ্যাক্টিভ ফসফেটটা ব্যাকটেরিওফাজের ডিএনএ কে এফেক্টেড করেছে। এবার এখানে দেখছি ব্যাকটেরিয়াটা নরমাল, তার মানে ব্যাকটেরিয়ার, তাহলে এটা কি প্রোটিনকে, তাহলে এখানে এখানে কি এফেক্টেড হয়েছিল? এই জায়গাটাতে প্রোটিন এফেক্টেড হয়েছিল, এই জায়গাটাতে ডিএনএ এফেক্টেড হয়েছিল। আচ্ছা, তাহলে এখানে দেখছি ব্যাকটেরিয়া রেডিও অ্যাক্টিভ, তার মানে ব্যাকটেরিয়াটা এফেক্টেড হয়ে গেছে, তার মানে এই ডিএনএটা নিশ্চয়ই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে গেছে। ব্যাকটেরিয়া রেডিও অ্যাক্টিভ হলো কি করে? ব্যাকটেরিয়াকে রেডিও অ্যাক্টিভ হতে গেলে তাহলে নিশ্চয়ই ফসফরাসটাকে ঢুকতে হবে। ফসফরাস তো ডিএনএ এর ভেতরে ছিল, তার মানে নিশ্চয়ই এই ব্যাকটেরিয়ার মধ্যে কে ঢুকেছে?
ডিএনএ ঢুকে গেছে, এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ডিএনএ ঢুকেছে। এবার এখানে প্রোটিন, কিন্তু ব্যাকটেরিয়া রেডিওঅ্যাক্টিভ হয়নি, ব্যাকটেরিয়া নর্মালি আছে, তার মানে নিশ্চয়ই এই প্রোটিনটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে পারেনি। তার মানে প্রোটিনটা কোথায় আছে? বাইরে আছে। প্রোটিনটা ব্যাকটেরিয়ার মধ্যে, এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রোটিনটা ঢোকেনি, তার জন্য দেখ ব্যাকটেরিয়াটা নর্মাল। তার মানে কি বুঝলাম? তাহলে নিশ্চয়ই ডিএনএটাই ট্রান্সফার হচ্ছে ব্যাকটেরিয়াফাজ থেকে ব্যাকটেরিয়ার মধ্যে। এটাই দেখিয়েছে দেখ এই ছবিতে। এখানে দেখ বাইরে প্রোটিন লেয়ারটা এফেক্টেড ছিল, এখানে ডিএনএটা এফেক্টেড ছিল। প্রোটিনটা বাইরেই থেকে গেছে, ডিএনএটা ভেতরে ঢুকে গেছে। যেহেতু ডিএনএটা নর্মাল ছিল, দেখ ভেতরে সেলটা নর্মাল, তার জন্য দেখ নো রেডিও অ্যাক্টিভ সেল, বাট মিডিয়ামটা সুপারিনটেন্ডটা রেডিও অ্যাক্টিভ। আর এখানে দেখ, এখানে যেহেতু ডিএনএটা এফেক্টেড হয়ে গেছিল, দেখ ভেতরে জেনেটিক্যাল ম্যাটেরিয়ালটা ডিএনএ, সেটা ভেতরে দেখ রেডিও অ্যাক্টিভ ঢুকে গেছে। দেখ এখানে দেখ রেডিও অ্যাক্টিভ সেল, সেলগুলো রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। বাইরে যেহেতু প্রোটিন ছিল, প্রোটিনগুলো যেহেতু ভালো ছিল, তার জন্য দেখ মিডিয়ামটা দেখ ভালো। তাহলে এখানে মিডিয়াম ভালো, সেল রেডিও অ্যাক্টিভ কেন? কেন ডিএনএটাকে রেডিও অ্যাক্টিভ করেছিলাম, তার মানে নিশ্চয়ই ডিএনএ ট্রান্সফার হয়েছে। আর এখানে মিডিয়ামটা রেডিও অ্যাক্টিভ, সেলটা নর্মাল, তার মানে নিশ্চয়ই কি? তার মানে আমি এখানে প্রোটিনকে রেডিও অ্যাক্টিভ করেছিলাম, তার মানে নিশ্চয়ই প্রোটিন সেলের ভেতরে পাস করেনি। তার মানে প্রোটিন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল নয় বা ট্রান্সফর্মিং এজেন্ট নয়, ডিএনএ ট্রান্সফর্মিং এজেন্ট। এটা আমি কনফার্ম করে দিলাম। মানে আগে আমি বলেছিলাম ওকে, নেক্সট টাইম আমি কি করলাম, কনফার্ম করলাম, যে একদম প্রুফ করে দিলাম, স্ট্যাম্প বসে গেল একদম, আর কোনো কন্ট্রোভার্সি থাকবে না। বোঝা গেছে হার্সেস এক্সপেরিমেন্ট? চলো এবার আসছি প্রপার্টিজ অফ জেনেটিক্যাল। দেখ একটা জেনেটিক্যাল ম্যাটেরিয়ালের প্রপার্টিজ কি কি হতে পারে? এটা সেলফ রেপ্লিকেট করতে পারবে, সেল রেপ্লিকেট করতে পারবে এটা। আর কি থাকবে? কেমিক্যালি এন্ড স্ট্রাকচারি স্টেবল হবে। নিজে থেকে রেপ্লিকেট না করতে পারলে কি করে? তাহলে জেনেটিক্যাল ম্যাটেরিয়ালে কতগুলো প্রপার্টিজ থাকা আছে, একটা রেপ্লিকেট করা, সেলফ রেপ্লিকেট, রেপ্লিকেট করতে পারবে, স্টেবল হতে হবে স্যার, স্ট্রাকচারালি অ্যাজ ওয়েল অ্যাজ কেমিক্যালি। দেখ কেমিক্যালি স্টেবল আমি তোকে বলি, আমি আগেও ক্লাসে বলেছি, এটা ওএইচ গ্রুপ থাকার জন্য, সরি ডিএনএ, ওএইচ ওএইচ গ্রুপটা থাকবে না, ওএইচ গ্রুপটা থাকবে না, তাহলেই কেমিক্যালি স্টেবল হয়ে যাবে। আর স্ট্রাকচারালি কেন স্টেবল? ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ডের জন্য স্ট্রাকচারালি স্টেবল। আচ্ছা তারপরে চলে আয়, ইভলিউশন কি করবে, মানে কি চেঞ্জেস করবে, মিউটেশন, মানে ডে বাই ডে আমরা আপডেটেড হতে পারবো। আর কি হবে? প্রিন্সিপাল ইনহেরিটেন্স, ট্রান্সফার হতে পারবে, ট্রান্সফার হতে পারবে। প্রিন্সিপাল ইনহেরিটেন্স ক্যারেক্টারকে ট্রান্সফার করতে পারবে। তাহলে এই ক্যারেক্টারগুলো যদি থাকে, তাহলে বাবু তুমি জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। ডিএনএ এর মধ্যে কেন জেনেটিক্যাল ম্যাটেরিয়াল বলছি? স্যার ডিএনএ এর মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার, এটা স্টেবল বেশি, এটা রাইবোজ সুগার। ডিএনএ এর মধ্যে থাইমিন থাকে, আর এর মধ্যে থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে। ডিএনএ হচ্ছে মোস্ট, ডিএনএ একটা যে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, এটা আরএনএ হচ্ছে মেসেঞ্জার হিসেবে কাজ করে, জেনারেলি ভাইরাস টাইরাসের ক্ষেত্রে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল হিসেবে থাকে। ডিএনএ স্টেবল, আরএনএ হচ্ছে ওএইচ গ্রুপ থাকে বলে আনস্টেবল। আরএনএ ইজিলি বায়োডিগ্রেডেবল হয়ে যায়, ডিএনএ ইজিলি ডিগ্রেডেবল হয় না। কেমিক্যালি লেস রিঅ্যাক্টিভ, লেস রিঅ্যাক্টিভ মানে রিঅ্যাকশন করতে পারে না। আর এখানে বেশি রিঅ্যাক্টিভ, এই জন্য দেখবি, ইমাজিন কর ডিএনএ যে ভাইরাসগুলোতে ডিএনএ থাকে তারা রিঅ্যাকশন বেশি করেই না। তুই ইমাজিন কর কোভিড আরএনএ এর সময় 3 বছরে ওর 4টে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, আর আমার বডি এত বছর ধরে একটাই ভ্যারিয়েন্ট নিয়ে বসে আছে। কেন? আমার বডিতে ডিএনএ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল, তার জন্য যাদের ডিএনএ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল তাদের মধ্যে বেশি ভ্যারিয়েন্ট দেখতে পাওয়া যায় না। কিন্তু যারা আরএনএ, এই জন্য ভাইরাস প্রচুর চেঞ্জেস আছে ওদের মধ্যে। যত আরএনএ বেসড আসবে, এই জন্য ভ্যাকসিনও সবসময় যদি ডিএনএ বেসড ভ্যাকসিন হয়, তাহলে যেহেতু ওটা চেঞ্জ হতে পারে না, তার জন্য পার্মানেন্ট হয়। ডিএনএ বেসড ভ্যাকসিন অলওয়েজ পার্মানেন্ট, কিন্তু আরএনএ বেসড ভ্যাকসিন অলওয়েজ মানে চেঞ্জিং। কেন বলতো? এই জন্য দেখবি যত আরএনএ ভ্যাকসিন নিবি সবসময় বুস্টার ডোজ নিতে হয়। কেন? যখনই ও মিউটেশন করবে তুই একটা মিউটেশন নিয়ে নিবি। যেমন এই যে কোভিড এর সময় যতগুলো ভ্যারিয়েন্ট আসছে প্রত্যেকটা একটা করে বুস্টার ডোজ, এরপর যে আবার একটা ভ্যারিয়েন্ট আছে দেখবি আবার একটা বুস্টার ডোজ দিতে বলবে। কেন? যেহেতু ও চেঞ্জ হচ্ছে, আরএনএ তো নিজেকে চেঞ্জ করতে পারবে না, না? মানে আমার তো আরএনএ ভ্যাকসিন, ও তো স্টেবল নয়। তো এই জন্য আরএনএ ভ্যাকসিন হলে সবসময় বুস্টার ডোজ নিতে হয়, ডিএনএ ভ্যাকসিন হলে কোনো সময় বুস্টার ডোজ লাগে না। এই অনেক ভ্যাকসিন আছে যেগুলো বুস্টার ডোজ লাগে, যে অনেকের তা লাগে না।
এবার কোশ্চেন এসছে হোয়াই ডিএনএ ইজ মোর স্টেবল, এক্ষুনি বলে ফেলেছি, তাই এই টপিকগুলো নিয়ে আমি আর বলছি না, ক্লাস লেন্দি হয়ে যাবে। তো 2OH গ্রুপ প্রেজেন্ট থাকে নিউক্লিওটাইডের মধ্যে, আনস্টেবল বায়োডিগ্রেডেবল আরএনএ, থাইমিন থাকে ইউরাসিলের জায়গায়, রিজন দেওয়া আছে, তো এগুলোই লিখবি এক্সামে। ডাবল স্ট্যান্ডার্ড, আচ্ছা আরএনএ ক্যাটালিস্টের মতো কাজ করে, তোরা ক্লাস 11এও পড়েছিস, আরএনএ ক্যাটালিস্টের মতো কাজ করে, বায়ো ক্যাটালিস্ট। অ্যাকচুয়ালি এই জন্য এনজাইম কি দিয়ে বানানো রে বলতো, এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে বানানো। এনজাইম কি দিয়ে বানানো, প্রোটিন। তোরা জানিস এনজাইম হচ্ছে বায়ো ক্যাটালিস্ট, আর এই প্রোটিন, তাহলে এনজাইম যদি প্রোটিন দিয়ে বানানো হয়, এনজাইম, এই এনজাইমে এই প্রোটিন কি দিয়ে বানানো, আরএনএ দিয়ে বানানো না? তাহলে এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে বানানো, আর প্রোটিন হচ্ছে আরএনএ, আর আরএনএ দিয়ে তৈরি হয়, তার মানে কি এই জন্য আরএনএও হচ্ছে বায়োক্যাটালিস্টের মতো কাজ করে। আর যে এই জন্য আরএনএ কে আমরা বলি কি, রাইবোজাইম, তোরা পড়েছিস, আরএনএ কে আমরা কি বলি, রাইবোজাইম বলি। রাইবোজাইম বলি কেন না, ও ক্যাটালিস্টের মতো করে কাজ করে। তাহলে ক্যাটালিস্ট মানে কি, রিয়াকশন করতে পারে, ঠিক আছে। ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড থাকে, রিঅ্যাক্টেড করতে পারে না, রিপেয়ার মেকানিজম আছে, মানে খারাপ হয়ে গেলে ভালো সারান বানানো যায়, মানে চেঞ্জিং গুলো হয়, রিপেয়ারিং করে না। প্রুফ রিডিং পড়েছিস তোরা, ডিএনএ পলিমারেজ 1 পলিমারেজ 2, এরা প্রুফ রিডিং করে। এবার আমরা চলে আসবো নেক্সট স্টেপে, ডিএনএ রেপ্লিকেশন। এই ডিএনএ রেপ্লিকেশনের পরের স্টেপগুলো, কতগুলো পরপর করে স্টেপগুলো আছে আমরা একটু একটু করে দেখবো। দেখ, দেখ এই ডিএনএ রেপ্লিকেশনের স্টেপগুলোতে প্রসেসগুলো আমি অলরেডি খাতায় তোদেরকে ক্লিয়ার ডিটেলসে লিখিয়েছি। এই জায়গাগুলোকে আমি আরেকবার ডিটেলস করে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখ, ঠিক আছে। দেখ ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে কপি বানানো, মানে তোর একটা কপি আছে, তুই সেখান থেকে আরেকটা কপি বানা, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে রেপ্লিকেশন। আর এবার হচ্ছে রেপ্লিকেশন অফ দ্য টু স্ট্র্যান্ড ডিএনএ হেলিক্স, ইচ স্ট্র্যান্ড একটা আছে টেমপ্লেট, অ্যান্ড সিনথেসিস নিউ কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা তোকে যদি এখন আমি দেখাই, সাপোজ ধর আগে আমার এরকম ডিএনএ ছিল, এটা আমার আগের ডিএনএ, এইটা আমার আগের ডিএনএ। এবার আমি যখন এখান থেকে কপি বানাচ্ছি, দুটো স্ট্র্যান্ড, তাহলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, বলছে দুটো স্ট্র্যান্ডই টেমপ্লেট স্ট্র্যান্ড, টেমপ্লেট মানে প্যারেন্টাল স্ট্র্যান্ড হিসেবে কাজ করছে। তার মানে এও প্যারেন্টাল, আবার এও প্যারেন্টাল, আর এ হচ্ছে নিউ, তাহলে নিউ কারো, তাহলে দেখ এরা হচ্ছে নিউ না, এই স্ট্র্যান্ড গুলো হচ্ছে নিউ, তাহলে এ হচ্ছে নিউ, আর এও হচ্ছে এখানে নিউ। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, তার মানে ব্যাপারটা দাঁড়ালো, তাহলে ডিএনএ এর প্রত্যেকবার যখনই কপি হবে, দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ড ছিল, এই দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ড প্রথমে আলাদা হবে, দিয়ে এই প্যারেন্টাল স্ট্র্যান্ডকে ফলো করেই, তাহলে প্রথমে এইটা হচ্ছে ডিএনএ প্যারেন্টাল স্ট্র্যান্ড, এই দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ড প্রথমে আলাদা হবে, এই প্যারেন্টাল স্ট্র্যান্ডকে ফলো করে একটা নিউ স্ট্র্যান্ড ফর্ম হবে। তাহলে এটা তো প্যারেন্টাল স্ট্র্যান্ডকে ফলো করছে, তার জন্য একে প্যারেন্টাল স্ট্র্যান্ড বলছি, আর এটাও প্যারেন্টাল স্ট্র্যান্ড, একে ফলো করে এই একটা স্ট্র্যান্ড ফর্ম হবে। কখনো এরকম হবে না, যেমন আনাদার অন্য সময় হয়, অনেকে বলে কনজারভেটিভ, কনজারভেটিভ মানে সাপোজ ধর এরকম একটা ডিএনএ ছিল, এরকম একটা ডিএনএ ছিল, এখান থেকে দুটো ডিএনএ যখন ফর্ম হলো, বলছে এটা একটা ডিএনএ হয়ে গেছে, ধর এটা একটা ডিএনএ হয়ে গেছে, আরেকটা ডিএনএ, ধর আরেকটা ডিএনএ বলছে এরকম হয়ে গেছে। কখনো এরকম হবে না, মানে এইখান থেকে এরকম স্ট্রাকচার আসবে না। কেমন আসবে, বলছে এটা কোনোদিনও পসিবল না। পসিবল কোনটা, না পসিবল হচ্ছে এটা থেকে যেটা পসিবল, সেটা বলছে কি যে এখান থেকে এটা পসিবল হবে, একটা প্যারেন্ট স্ট্র্যান্ড, একটা ডটার স্ট্র্যান্ড, এইটা। তাহলে একটা প্যারেন্টের সাথে একটা ডটার, একটা প্যারেন্টের সাথে একটা ডটার, এই কম্বিনেশন থাকবে। কখনো প্যারেন্ট প্যারেন্ট আর ডটার ডটার হবে না, বোঝা গেছে। এই জন্য এই প্যারেন্ট ডটার ফরম্যাটে থাকে বলে একে বলা হয় সেমি কনজারভেটিভ। সেমি মানে অর্ধেক, কনজারভেটিভ মানে প্যারেন্টেড। তাহলে প্যারেন্টেডটা অর্ধেক কনজার্ভ করে রাখছে, বাকি অর্ধেকটা অন্য জায়গায় দিচ্ছে। আর পুরোটা কনজারভেটিভ হলে কি হবে, এই যে মানে এইটা হচ্ছে কনজারভেটিভ। এটাও একবার দিয়েছিল, এটাও একবার ফর্মুলা দিয়েছিল, মানে এটা তোদের বইতে এখন নেই, আগে এআইপিএমটি কোশ্চেন টোশ্চেনে থাকতো কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। এই কনজারভেটিভটা অ্যাকচুয়ালি আমাদের বডিতে হয়েছে, যেখানে কি হবে, একটা প্যারেন্টাল হবে, আর একটা হবে নিউলি সিনথেসাইজড।
হয়েছে? এবার এই এক্সপেরিমেন্টটা একটা পুরনো একটা নতুন, একদম। এটা পারফর্ম কে করেছিল? আমাদের সায়েন্টিস্ট মেসেলসন আস্টেল। এটা কার উপর করেছিল? ইকোলাইয়ের উপর করেছিল। এইখান থেকে একটা ভালো কোশ্চেন আসে। তোরা যখন তোদেরকে আমরা গিয়ে চ্যাপ্টারটা করাবো না, তোকে ওই ওয়ান শট গুলো করাবো, সেই ওয়ান শট করানোর সময় দেখবি এখান থেকে প্রচন্ড কম্পিটেন্সি বেস হিউজ হিউজ কোশ্চেন পাবি তুই। এবং তোদের পরীক্ষাতেও এসেছিল এই কোশ্চেনটা। দেখ আমি তোকে বলি, তাহলে এটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে কত বলছে? আমি একে 15N এ কালচার করেছি। কততে কালচার করেছি? 15N কি? রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। আমরা জানি ডিএনএ 14টা নর্মাল, 15টা রেডিও। তো আমি এই ডিএনএ কে, তাহলে আমি ডিএনএ নিলাম, ডিএনএ কে নিয়ে 15NH4Cl, মিডিয়ামটা কি বললাম পরীক্ষা জিজ্ঞেস করে? 15NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। লেখা নেই এখানে, এখানে লেখা নেই। তো 15NH4Cl এ আমি একে কালচার করলাম। করার পরে আমি কি করছি? একে 20 মিনিট রেখে দিলাম। 20 মিনিট পরে দেখতে পাচ্ছি যে এরকম দুটো স্ট্র্যান্ড ফর্ম হচ্ছে। আমরা তো এরকম দুটো স্ট্র্যান্ড ফর্ম হচ্ছে, 15 14 15 14, মানে 15 14 15 14, মানে হাফ হাফ হাইব্রিড, এটাকে হাইব্রিড বলবো। তাহলে প্রথমেরটা হোমোজাইগাস পিওর ছিল, তারপরটা 15 14 হচ্ছে, তারপরের গুলো এরকম এরকম করে হচ্ছে, তারপরে আবার 15 15 14 14। এবার এইটাকে আমি তোকে একটু অন্যভাবে দেখাচ্ছি, দেখ। দেখ, সাপোজ ধর এই দুটো হচ্ছে প্যারেন্টাল স্ট্যান্ড। তোকে আমি বলবো এই দুটো হচ্ছে প্যারেন্টাল স্ট্যান্ড, এটা একটা আর এটা একটা, হয়েছে? এবার এই দুটো স্ট্র্যান্ডকে তুই কি করছিস? সেপারেট করে দিলি ডিএনএ বানানোর সময়। তাহলে একটা প্যারেন্টাল থেকে গেল, দুটো প্যারেন্টাল দুদিকে চলে গেল, আর এর সাথে দুটো নিউ আসবে না? তাহলে দুটো নিউ, এটা একটা নিউ, এটা একটা নিউ, হলো। আচ্ছা, আচ্ছা আমি ধরে নিচ্ছি সাদাটা হচ্ছে 15, আমি লিখে দিচ্ছি, সাদাটা হচ্ছে 15N, আর সবুজটা হচ্ছে তোর 14N, গ্রিনটা হচ্ছে 14N, হয়েছে? এবার দেখ, তাহলে এবার যদি তুই আসিস, এবার এটাকে আবার সেপারেট করবি। এবার আবার সেপারেট করলে, আচ্ছা দেখ, মিডিয়াম তোকে কি দিয়েছি? প্রথমবার তুই যেটা কালেক্ট করেছিস সেটা 15 15, কিন্তু তুই মিডিয়াম কি দিয়েছিস? মিডিয়াম দিয়েছিস 14NH4Cl, তার মানে তুই 14N দিয়েছিস। তাহলে মিডিয়াম থেকে ডিএনএ রেপ্লিকেশনের সময় যে নাইট্রোজেন গুলোকে কালেক্ট করবে তারা সবাই 14ই হবে, তারা তো 15 হবে না। তার মানে এর পরের বার যখন সেপারেশন হবে, একটা হোয়াইট এদিকে থাকলো, আর একটা হোয়াইট ধর এদিকে থাকলো, এইবারে ভাব এখান থেকে যখন সেপারেট হবে এটা একটা গ্রিন আসবে, এদিকে একটা গ্রিন আসবে। দেখ আমি এইটাকে সেপারেট করেছি, 15 এদিকে 14 এদিকে, এটাকেও সেপারেট করেছি, 15 এদিকে 14 এদিকে। এবার নিউ স্ট্র্যান্ড সবসময় 14 আসবে, তো নিউ স্ট্র্যান্ড দেখ 14 14 14 14, কেন? মিডিয়ামই আমার 14 এনেছিল। পরের বার যদি আবার করতে যাই একই ঘটনা, পরের বার যদি আমি আবার করতে যাই একই ঘটনা, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখ, পরের বার যদি আবার করতে যাই ঠিক একই রকম ভাবে এখানে একটা আসবে, তারপরে বাকি সব দেখ, এখানে একটা তো আসবে, নিউ স্ট্র্যান্ড 14 আসবে, তাই 14 14। দেখ এখানেও সেম, একটা পুরনো পুরনো চলে এলো, নিউ চলে এলো 14 14। এখানেও সেম, এটা একটা চলে এলো, এটা একটা চলে এলো, নিউ সব 14 14। এখানেও দেখ, একটা 14 চলে এলো, আর একটা 15 চলে এলো, আর নিউ স্ট্র্যান্ডস অফ 14 14। এবার আমি তোকে বলি, প্রত্যেকটা রিয়াকশনে সময় লাগছে 20 মিনিট করে। তাহলে 60 মিনিট পরে তুই কি দেখতে পাচ্ছিস? দেখ 60 মিনিট পরে তোর মতো তুই কটা ডিএনএ নিয়েছিলিস? একটা ডিএনএ নিয়েছিলিস। কতটা জেনারেশন করেছিস? তিনটে জেনারেশন করেছিস। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা বলছে ওয়ান, ফর্মুলা বলছে a ইন্টু 2 টু দি পাওয়ার n। এটা কি? নাম্বার অফ প্যারেন্টাল ডিএনএ ইউ কালেক্ট। নাম্বার অফ প্যারেন্টাল ডিএনএ কটা কালেক্ট করেছিস? ওয়ান। কতগুলো জেনারেশন হয়েছে? তিনটে, 2 টু দি পাওয়ার 3। তাহলে কতগুলো পাবি তুই? 8টা, হয়েছে? মনে রাখবি
তাহলে তাহলে যদি আমি প্যারেন্টাল ডিএনএ এখানে কত নিতাম, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা আমাদের। যদি আমি প্যারেন্টাল ডিএনএ এখানে কটা নিতাম, ধর আমি প্যারেন্টাল ডিএনএ 5টা নিতাম, তাহলে কতগুলো আসতো জানিস? 5 × 2⁻³ তার মানে 40টা আসতো এখানে। এখানে 40টা আসতো, 40টা আসতো। এবার আসছি, এবার ভালো করে লক্ষ্য কর, এখানে সবকটা 15 15, এখানে সবকটা 15 14, তাহলে এখানে 15 14 কটা? তাহলে এখানে সব, তাহলে এই ছবিটাতে দেখ এবার, এখানে সব, এখানে সব কি আছে? এখানে সব আছে 15 15, ঠিক আছে? এখানে কি আছে? 15 14, এখানে 15 15 কত পার্সেন্ট? 100%, সবকটাই 15 15। এখানে 15 14 কত পার্সেন্ট? 100%। কিন্তু এখানে ভাব 15 14 কতগুলো আছে আর 14 14 কতগুলো আছে? স্যার 15 14 আছে দুটো, মানে 50%। 14 14 আছে স্যার দুটো, মানে 50%। এখানে দেখ 15 14 কটা আছে? দুটো। আর 14 14 কটা আছে? ছটা। তার মানে 2/8, আর এটা হচ্ছে কি 6/8। তার মানে কত হচ্ছে? 12.5%, না সরি 25%, 25%। আর এটা কত? 6/8 মানে 3/4, তার মানে 75%। হয়েছে? তাহলে তুই কি দেখছিস যে স্যার আমি একটা জিনিস দেখ লক্ষ্য করতে পারছি না। দেখ এখানে প্যারেন্টালে আমি দুটো স্ট্র্যান্ড নিয়েছিলাম, দুটো সাদা স্ট্র্যান্ড নিয়েছি। দেখ পরের বারেও দুটো সাদা আছে, তারপরে এবারেও দেখ দুটোই সাদা আছে, তারপরে এবারেও দুটোই সাদা আছে। তার মানে যতগুলো প্যারেন্টাল স্ট্র্যান্ড নেব, তার মানে যতগুলো প্যারেন্টাল স্ট্র্যান্ড নেব আলটিমেটলি ততগুলোই কি থাকবে? ইয়ে পড়ে থাকবে, বাকিগুলো সব নতুন নতুন স্ট্র্যান্ডই ফর্ম হবে। বুঝা গেছে? এক্সামে কি করে এবার, এটাকে বুঝছে কি করে? এটাকে বোঝা হচ্ছে, এটাকে একটা গ্রাফ দেয় question। যেমন দেখ এখানে কি দেখবি, তোকে এরকম একটা দিত, সাপোজ ধর এরকম দিয়ে দিল, প্রথমবার বললো এই হচ্ছে টেস্ট টিউব, এরকম কতগুলো টেস্ট টিউব দিয়েছে তোকে? হ্যাঁ মেনে চলছে তো, একই রকম ভাবেই চলছে। শুধু মিডিয়ামটা তো আমি 14 দিয়েছি। মিডিয়াম যেহেতু 14N রাখানো, তাহলে সে তো 14Nই কালেক্ট করবে না। নতুন বানাতে গেলে যে নাইট্রোজেনটা লাগবে বা নিউক্লিওটাইড যেগুলো লাগবে, সেই নিউক্লিওটাইড গুলো সব তো নাইট্রোজেন দিই, ওই নাইট্রোজেন 14N নাইট্রোজেন দেবে, কারণ 15N তো নেই ওর কাছে মিডিয়াম। মিডিয়ামে তো 15Nই দিইনি, মিডিয়াম তো প্রথমবার যেগুলো দিয়েছিলাম সেই 15, বাকি থেকে 15 দিইনি, 14ই দিচ্ছি, 14 মিডিয়ামে রেখেছি। এই জন্য দেখ প্রথমবার দেখ, ফার্স্ট টাইম 15 15, এটা 15 15 হয়েছে। পরের বার দেখ 15 15, আমি একটু লাইন টেনে নিই একটু ছোট্ট করে, তাহলে আমার সুবিধে হবে। ধর এই 3টে লাইন আছে। তাহলে দেখ প্রথমবার 15 15, কেন বলতো 15 15 সবচেয়ে নিচে কেন বলতো টেস্ট টিউবের? কেননা 15 15 ভারী ওয়েট। নেক্সট দেখ 15 40, তাহলে এটা কি মিক্স না? তার মানে এটা একটু ওর থেকে হালকা, 15 15 এর থেকে হালকা হবে। তাহলে 15 15 এর থেকে হালকা মানে একে আমি ধর, তাহলে আগেরটাই তো 15 15 100% ছিল, এখানে এটা 100% আছে না? দেখ 100 100 ছিল বলে আমি দুটো 100 100 পুট করেছি, দেখ এটাও 100 এটাও 100, দুটো 100 পুট করেছি। 4 নম্বরে দেখ, 4 নম্বরে ছিল 50 50, কোনটা? 15 14 50, 14 14 50, তাহলে দুটো 50 50 হবে, তার মানে এটা 50 50 আর 14 14 সবচেয়ে হালকা উপরের দিকে চলে যাবে। হলো? তারপর এটা দেখ 14 14 75 আর 15 14 25, এটা মোটা হয়েছে আর এটা কি হবে?
পাতলা হবে। এরপর যদি আরো একটা টেস্ট টিউব হয় কি হবে বলতো, ব্লুটা আরো মোটা হবে আর গ্রিনটা আরো পাতলা হবে, কেন বলতো? তারপর দেখ প্রথমবারে যদি 8টা আসে, পরের বার কটা আসবে? 16টা আসবে, 16। কিন্তু হাইব্রিড কটা থাকবে বল? বলতে পারবি হাইব্রিড কটা থাকবে? হাইব্রিড দুটোই থাকবে, এই দুটো লাস্টের দুটোই থাকবে। আমি যদি এরপরে 100টা জেনারেশনও করি, আমার হাইব্রিড কিন্তু সেই দুটোই থাকবে, এন্ড মাঝখানেটা সবকটাই পিওর হয়ে যাবে। মানে আলটিমেট কথা হচ্ছে, যত জেনারেশন ওই জেনারেশন যাব, এই হাইব্রিড দুটোই হয়ে যাবে। এই জন্য বেসিক্যালি প্যারেন্টাল ক্যারেক্টার গুলো, ধর ইমেজিন কর বর্তমানে আগেকার দিনে পুরোনো জীবনের যে ক্যারেক্টার গুলো বা আগেকার দিনের ক্যারেক্টার গুলো, অনেকে বলে না যে আমাদের দাদু বা তার আগের দাদুর ক্যারেক্টার গুলো এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে দেখতেই পাওয়া যায় না। তুমি তাহলে ওই বাবা মাদেরকে বলবে না যে ওই ডিএনএ গুলো কোথায়? নেই তো। এখন যে নতুন ডিএনএ গুলো মানে ফরমেশন হচ্ছে, এটা নিউ ক্যারেক্টার, যে নিউ জেনারেশনের নিউ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার নিয়ে যে জিনগুলো আছে সেগুলো নিয়ে ফর্ম হচ্ছে। পুরোনো জিন তো নেই, ও তো দূর তো। আপনি যদি 100 জনের মধ্যে দেখেন তাহলে দেখবেন দুজনের মধ্যে এরকম ক্যারেক্টার পাওয়া যাবে। ওই জন্যই তো ধীরে ধীরে ওল্ড ক্যারেক্টার গুলো ধীরে ধীরে ডিজেনারেট করছে না, নিউ ক্যারেক্টার গুলো আবার আসছে। এবং যত টাইম যাবে ভাব, তোর জেনারেশন, তোর পরে যদি 100 জেনারেশন হয়ে যায়, তোর ক্যারেক্টার গুলো তখন এক্সটেন্ড করে যাচ্ছে, তোর আর পাওয়া যাচ্ছে না। তখন তুই তোর মানে উপরে স্বর্গ থেকে উপর থেকে ভূত ভূত হয়ে বলছিস আমি কত ভালো ছিলাম, আমার এখানকার পরের জেনারেশন গুলো কত কেমন হয়ে গেছে। মানে এই টাইপের নেচারটা কেন হচ্ছে? হয়েছে? সো বেসিক্যালি এই জন্য প্যারেন্টাল ক্যারেক্টারগুলো ধীরে ধীরে ডিজেনারেট করতে থাকে। আছে? তো মেকানিজম অফ রেপ্লিকেশনে আমরা চলে আসি, এরপরে দেখো রেপ্লিকেশন অকার ইন দ্য এস ফেজ। তাহলে এই বোঝা গেছে এখান থেকে এরকম টাইপের। আগের স্লাইড, এইটা তাই তো। এই ফর্মুলা মাথায় রাখবি, যদি আমি প্যারেন্টাল ডিএনএ এখানে যদি বলতো, তোকে আমি একটা কোশ্চেন দিই, একটা কোশ্চেন দেয় বলছে যে আমি একটা মিডিয়ামে 15টা ইকোলাই নিয়েছি, 15টা ডিএনএ নিয়েছি, 15টা ডিএনএ নিয়েছি যাদের নাইট্রোজেন 15-15 হয়েছে। এবার এই মিডিয়ামে আমি যদি এবার এই মিডিয়ামে যদি আমি কি করব, আমি যদি কি পুশ করব না, এই মিডিয়ামে আমার টার্গেট হচ্ছে পাস করানো। আমি 100 মিনিট পরে, 100 মিনিট যদি এই ডিএনএটাকে আমি কি করি, ইকোলাই এর মধ্যে পাস করে, ইকোলাই এর ডিএনএ। এবার এই 100 মিনিট ধরে যদি 14NH4Cl এ কালচার করি, কি বললাম, আমি 15N15 এর মিডিয়ামের একটা ইকোলাইকে, এটা কি একটা ইকোলাই, 15N মিডিয়ামের ডিএনএর একটা ইকোলাই, তাকে যদি আমি 1414 মিডিয়ামে 100 মিনিট ধরে যদি কালচার করাই, তাহলে যতগুলো ইকোলাই পাওয়া যাবে, প্রথম হচ্ছে কতগুলো ইকোলাই পাওয়া যাবে, সেকেন্ড হচ্ছে ইকোলাই উইথ প্যারেন্ট ডিএনএ কতগুলো পাওয়া যাবে, ইকোলাই উইথ হাইব্রিড ডিএনএ কতগুলো পাওয়া যাবে, আর ইকোলাই উইথ 1414 নিউ ডিএনএ, 1414 নিউ ডিএনএ। মানে তুই বল আগে ইকোলাই কটা পাবি, প্যারেন্টাল ডিএনএ নিয়ে কতগুলো পাবি। আচ্ছা দেখ, তাহলে ফর্মুলা কি আমাদের, ফর্মুলা আমাদের ছিল 15 ইন্টু 2 টু দি পাওয়ার, আচ্ছা 100 মিনিট বলেছি, প্রত্যেক মিনিটে কত করে হয়, দেখ 100 মিনিট, তাহলে ইকোলাইয়ের একটা জেনারেশনের জন্য 20 মিনিট সময় লাগে, এটা মনে রাখতে হবে তোমার। তাহলে 100 মিনিট মানে কটা জেনারেশন, 5টা জেনারেশন, তার মানে 2 টু দি পাওয়ার 5 হয়েছে। তাহলে 15 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তার মানে 15 ইন্টু 32 হয়েছে, মাল্টিপ্লাই করলে কত হবে, 480। এবার আমি বলেছিলাম কি প্যারেন্টাল, এবার আমি তোকে বলি তাহলে হাইব্রিড কটা, তাহলে দেখ 15টা ডিএনএ নিয়েছিস না, যেহেতু প্যারেন্টাল ডিএনএ 15টা নিয়েছিস, মনে রাখবি যতগুলো প্যারেন্টাল ইউজ করবি তত ইন্টু, মানে যদি এর ভ্যালু 1 হয় তাহলে হাইব্রিড হবে 1 ইন্টু 2, কেন তার দুটো স্ট্র্যান্ড আছে না, বুঝেছিস? তার মানে 15টা যদি তুই কি নিয়ে থাকিস, ডিএনএ নতুন 15 ডিএনএ নিয়ে থাকিস, তাহলে হাইব্রিড কটা পাবি, 30টা। তাহলে 30টা পেয়ে গেলি হাইব্রিড, হয়ে গেছে। 15-15 একটাও পাবি না,
স্যার 15-15 একটা প্যারেন্টাল ডিএনএ নিয়ে একটা আসবে না। কেন আসবে না স্যার? না প্যারেন্টাল ডিএনএ পসিবলই না। স্যার কনজারভেটিভ হয়ে যাচ্ছে। আর 14-14 কতগুলো পাবো স্যার? স্যার 14-14 পাবো হচ্ছে বাকি 450 450 রিমেইনিং 450 হচ্ছে তোর প্যারেন্টাল ডিএনএ নিয়ে নিয়ে বসে থাকবে মানে তোর বাকি যে 450টা আছে তারা তোর ডিএনএ নিয়ে মানে তোর 14-14 এর হোমোজাইগাস ডিএনএ নিয়ে বসে থাকবে মানে হেটেরোজাইগাস হাইব্রিড হয়েছে ক্লিয়ার তাহলে এরকম টাইপের তোকে পার্সেন্টেজও দিতে পারে ঠিক আছে এবার চলে আয় মেকানিজম অফ ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস কি আমরা একটু আসি দেখো ডিএনএ রেপ্লিকেশন অকার হয় কোথায় এস ফেজ কোন এনজাইম ইনভলভ ডিএনএ পলিমারেজ ইনভলভ এই ডিএনএ পলিমারেজ আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন এস ফেজে হয় মাথায় রাখবো কোথায় হয় ডিএনএ পলিমারেজে হয় কে করে এই ফুল ফর্ম কি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ডিএনএ ডিপেন্ডেন্ট পলিমারেজ এটা কত রকমের হয় এটা তিন রকমের হয় মাথায় রাখবি একটা ডিএনএ পলিমারেজ 1 একটা ডিএনএ পলিমারেজ 2 এন্ড ডিএনএ পলিমারেজ 3 এর জন্য কি লাগে এনার্জি লাগে আর এই এনার্জি কে দেয় ডিএনটিপি ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট ডিএনটিপি কত রকমের হয় চার রকমের হয় কি কি বলতো একটা হচ্ছে ডিএটিপি ডিএনটিপি চার রকমের হয় আমি তোকে বলে দিই একটা হচ্ছে ডিএটিপি ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট এই জন্য দেখ এস লেখা আছে আমরা এতদিন পর্যন্ত শুধু এটিপি পড়েছি শুধু এটিপি এই এটিপির মতো এনার্জি বানাতে পারে এরকম নটা আছে নটা যেরকম এটিপি হয় এটিপি হয় জিটিপি হয় সিটিপি হয় টিটিপি হয় ইউটিপি হয় এখানে হয়ে গেল পাঁচটা আর এখানে আছে ডিএটিপি ডিজিটিপি ডিটিটিপি ডিসিটিপি টোটাল 9 রকমের আছে আমরা শুধু একটা পড়েই মাথা খারাপ করি ঠিক আছে তাহলে এরকম ট্রাইফসফেট কতজন আছে মানে সবকটাই মানে নাইট্রোজেন বেস যেহেতু তো 9টা চারটা মানে এখানে তিনটে তিনটে আর দুটো পাঁচটা এবং রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ মিলে এখানে পাঁচটা আর এখানে চারটে তো যত রকমের নিউক্লিওটাইড হতে পারে তত রকমের ATP তাহলে সোর্স অফ এনার্জি হচ্ছে কি ডিএনটিপি যেটা 9 রকমের হতে পারে ফর ডিএনএ এটা 4 রকমের এই যে লিখালাম এই 4 রকমের আর ফর আরএনএ এটা 5 রকমের সেখানে কি থাকবে তাহলে আমি বলে দিই একটু তোদেরকে তাহলে ডিএনটিপি যেটা বললাম ডিএন ডিএনটিপিএস এটা ফর ডিএনএ এটা 4 রকমের আছে একটা হচ্ছে ডিএটিপি ডিজিটিপি ডিসিটিপি আর ডিটিটিপি একই রকম আরএনএ এর জন্য এটা তুই পাবি কত রকমের 5 রকমের এটিপি আরএনএ এর জন্য 4 রকমের এটিপি জিটিপি 8 রকম 9 রকম নয় 8 রকম সিটিপি এন্ড ইউটিপি টোটাল 8 রকমের আরএনএ এর জন্য এই কটা এটা তোরা পড়েছিস শুধুমাত্র কোনটা এইটা পড়েছিস অ্যাডিনোসিন ট্রাইফসফেট জিটিপিটাও পড়েছিস ফটোসিনথেসিস পড়েছিস ক্লাস 11 হয়েছে এরা সবাই ইন্টারচেঞ্জ হয় যাই হোক তাহলে এরা কি করে এনার্জি সাপ্লাই করতে হেল্প করে হয়েছে এবার চলে আসি ডিএনটিপি পারপোজ হচ্ছে সাবস্ট্রেট এই এক নম্বর কি করে একটা যে সাবস্ট্রেট এন্ড প্রোভাইডেড দ্য এনার্জি এন্ড রেপ্লিকেশন অফ ডিএনএ থেকে শুরু হয় অরিজিন অফ রেপ্লিকেশন থেকে আমি পুরো স্টেপগুলো বলছি থেকে শুরু হয় অরিজিন অফ রেপ্লিকেশন থেকে আচ্ছা এই ডিএনএ পলিমারেজ বা পলিমারাইজেস অফ দ্য লার্জ নাম্বার অফ দ্য নিউক্লিওটাইড ইন এ ভেরি শর্ট টাইম তাহলে ডিএনএ পলিমারেজ হচ্ছে কি করে অনেকগুলো নিউক্লিওটাইডকে অ্যাড করতে পারে তাহলে ডিএনএ পলিমারেজের ফাংশন কি অ্যাডেড নিউক্লিওটাইড তাহলে নিউক্লিওটাইড অ্যাড করা কার কাজ ডিএনএ পলিমারেজের কাজ অনেক কম টাইমের মধ্যে করে সে টাইমটা এখন বুঝতে পারবে ডিউরিং দ্য কোর্স অফ রেপ্লিকেশন টু প্যারেন্ট স্ট্র্যান্ড ডু নট কমপ্লিমেন্টারি টু ওপেন ঠিক আছে আচ্ছা আগে আমরা একটু স্টেপগুলো বলি শোন ভালো করে ইনিশিয়ালি কি হয় দেখ ডিএনএ তোদের বইতে খুব স্মল ফরম্যাটে দেওয়া আছে ঠিক আছে ডিএনএ রেপ্লিকেশন
প্রথম দেখ, প্রথমে তোদের ডিএনএ থাকে, তোরা জানিস ডিএনএ কেমন হয়, এরকম করে একটা সুপার কয়েলিং স্ট্রাকচার হয়, এরকম করে সুপার কয়েলিং স্ট্রাকচার হয়, সুপার কয়েলিং একটা স্ট্রাকচার হয়, তোরা জানিস এরকম একটা সুপার কয়েলিং স্ট্রাকচার হয়। তো এই সুপার কয়েলিং স্ট্রাকচারটাকে রিমুভ করার জন্য ডিএনএ একটা এনজাইম ইউজ করে, তার নাম হচ্ছে হেলিকেজ। মানে অ্যাকচুয়ালি হেলিকেজ দিয়েই সব করে থাকে। তোদের বইতে অনেক অনেক এনজাইম আছে, গাইরেজ আছে, মানে এই এনজাইমগুলো নেই নাম, তোদের বইতে একটাই এনজাইমের নাম আছে, সেটা হচ্ছে হেলিকেজ। মনে রাখবি হেলিকেজ দিয়ে ডিএনএ কি করে, তার এই সুপার কয়েলিংটাকে রিমুভ করে দেয়, দিয়ে এরকম লিনিয়ার স্ট্রাকচার বানাবে। এই যে সুপার কয়েল স্ট্রাকচারটা দেখছিস, এই পুরো সুপার কয়েল স্ট্রাকচারটাকে রিমুভ করে এরকম লিনিয়ার বানাবে। অ্যান্ড কি করবে, এই পুরো সুপার কয়েল স্ট্রাকচারের মধ্যে যেখানে যেখানে এ ডাবল বন্ড টি রিপিটেড থাকবে, কি বললাম, এ ডাবল বন্ড টি রিপিটেডলি থাকবে, মানে পরপর আছে। সাপোজ ধর এখানে এরকম করে ডাবল বন্ড পরপর আছে, তাহলে পরপর যদি এ ডাবল বন্ড টি থাকে, সেই জায়গাটা লুজ হয়। ইমাজিন কর কাউকে যদি দুটো বন্ড থাকে সেটা কম্পারেটিভলি লুজ হবে, তিনটে বন্ড থাকলে কম্পারেটিভলি টাইট হবে। তাহলে তাহলে তিনটে বন্ড থাকলে কি হবে, কম্পারেটিভলি টাইট হবে। তাহলে দুটো বন্ড হচ্ছে লুজ, তিনটে বন্ড টাইট। তো বেসিক্যালি যে জায়গাটাতে এইরকম রিপিটেডলি এ ডবল বন্ড টি থাকবে, সেই জায়গাটা কি আমরা বলবো অরিজিন অফ রেপ্লিকেশন, বা যাকে আমরা বলি ওরি রিজিয়ন হলো। এই জায়গাটা ফুলে যাবে, এই জায়গাটা ফুলে যাবে। এবার ইমেজিন কর, আমি তোকে বলি ডিএনএ নেগেটিভ চার্জ, তুই নিজেও জানিস, তোরা সবাই জানিস ডিএনএ নেগেটিভ চার্জ। তাহলে ডিএনএ নেগেটিভ চার্জ মানে কি, ডিএনএ দুটো হেলিক্স নিচ্ছে নেগেটিভ চার্জ, তার মানে এটা একটা নেগেটিভ চার্জ হেলিক্স, এটা একটা নেগেটিভ চার্জ হেলিক্স, তাহলে এও নেগেটিভ এও নেগেটিভ। আচ্ছা বল, দুটো নেগেটিভ কখনো অ্যাট্রাক্ট করবে? জীবনে করবে না স্যার। তাহলে এদেরকে অ্যাট্রাক্ট করাতে হচ্ছে কি দিয়ে করেছি আমি, হাইড্রোজেন বন্ড দিয়ে। এদের মাঝখানে হাইড্রোজেন বন্ড দিয়ে আমি একটু জুড়ে রেখেছি দুজনকে, নাহলে তোরা পালিয়ে যেত, দুজন দুজন থেকে পালিয়ে যেত। এবার আমি কি করলাম, হেলিকেজ এনজাইম দিয়ে, হয়তো শোন, হেলিকেজ এনজাইম দিয়ে আমি সুপার কয়েলটাকে রিমুভ করে সোজা করে দিলাম, এরকম সোজা করে দিলাম। অ্যান্ড এ ডবল বন্ড টি যেখানে ওরি রিজিয়ন আছে, যে জায়গাটা এ ডবল বন্ড টি বেশি আছে, সেই জায়গাতে আমি হেলিকেজ এনজাইম কি করলো, এই বন্ড গুলোকে সব ব্রেক করে দিল, এই বন্ড গুলোকে সব কি করলো, ব্রেক করে দিল, এই বন্ড গুলোকে সব ব্রেক করে দিল। তাহলে এই বন্ড গুলোকে যদি সে ব্রেক করে দেয়, তাহলে এই জায়গাটা কি ঘটবে এখন, তাহলে এই বন্ড গুলো এখন ব্রেক হয়ে গেছে। তাহলে এই বন্ড গুলো ব্রেক হয়ে যেতে, তাহলে দুটো ডিএনএ হেলিক্স এর মধ্যে যে অ্যাট্রাকশন কাজ করছিল সেটা থাকবে না। তখন এই ডিএনএ হেলিক্সটা এরকম টাইপের স্ট্রাকচার ফর্ম করবে না, একটা বাবল টাইপের ফর্ম করবে, এরকম টাইপের একটা বাবল ফর্ম করবে। কেন, যে জায়গাটাতে বন্ডিংটা নেই, সেই জায়গাটা এরকম হয়ে গেছে, আর এই জায়গাটা বন্ডিং নেই কোনো রকম ভাবে, আর উপরটা বন্ডিং আছে, তার জন্য তাকে এরকম করে আটকে আছে। এবার ভাব, তাহলে এই যে গোলটা বাবলের মধ্যে দেখতে, তো একে আমরা বলি রেপ্লিকেশন বাবল। কি বলি, রেপ্লিকেশন বাবল হয়েছে। এবার ভাব, তুই এইটাকে যদি অর্ধেক করে এরকম করে কেটে দিস, তাহলে কেমন লাগবে, এরকম একটা ওয়াই এর মতো লাগবে না, এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এটাই হচ্ছে সেই স্ট্রাকচার। আমি আবার আসি, ডিএনএ সুপার কয়েল ছিল, হেলিকেজ আর কি ছিল, ডিএনএ এর মধ্যে এটি আর জিসি বন্ড ছিল। যেখানে রিপিটেডলি এটি বন্ড আছে, সেই জায়গাতে এটি বন্ড গুলোকেও ব্রেক করবে, সুপার কয়েলটাকে রিমুভ করবে, অ্যান্ড হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেবে। অ্যান্ড যে হাইড্রোজেন বন্ডগুলোকে যখন ভাঙবে, তখন ডিএনএ এর দুটো নেগেটিভ হেলিক্স একজন আরেকজনকে রিপালস করবে, তো দুজন দুজন দুদিকে মুভ করতে থাকবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য, অ্যাট দ্যাট টাইম অ্যাকচুয়ালি ফর্ম দ্য রেপ্লিকেশন বাবল। এবার এই রেপ্লিকেশন বাবল কি করবে, যদি আমি হাফ সেগমেন্ট দেখি, হাফ অফ রেপ্লিকেশন বাবল ইজ কল্ড রেপ্লিকেশন ফক। এই রেপ্লিকেশন ফকটাকে তুই এবার দেখ একটু। তাহলে ভাব, এখানে ডবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে, কিন্তু এখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ডটা খুলে গেছে, হয়েছে। তাহলে এখানে যে বন্ডটা খুলে গেছে আর এখানে যে বন্ডগুলো আছে, তাহলে এবার ইমেজিন কর না, এবার আমি তোকে বলি, তাহলে এটা 5, তার মানে এ সাইডটা 3 হবে,
এই সাইডটা এখানে কি হবে, 3 হবে, এটা 3, 3, আর এটা 3 আছে, এটা 5। তাহলে আমাকে একটা, এবার তুই একটা কথা বলবি এখানে এই জায়গাটা থেকে দেখে বল। মনে রাখবি ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ ডিপি, এর কাজ সব সময় প্যারেন্টাল স্ট্র্যান্ডের 3 থেকে 5-এর দিকে হয়। কার প্রসপেক্টিভে বললাম? ফর দ্য প্রসপেক্টিভ অফ প্যারেন্টাল স্ট্র্যান্ড, মানে এই 3 থেকে 5-এর দিকে, মানে এই দিকে হবে প্যারেন্টাল স্ট্র্যান্ডের 3 to 5, অ্যান্ড ডটার স্ট্র্যান্ডের 5 to 3। ডিপি কাজ মনে রাখবি ডিএনএ পলিমারেজ নয়, শুধু ডিএনএ পলিমারেজ নয়, নট অনলি ডিএনএ পলিমারেজ, অল পলিমারেজ, অল পলিমারেজ। নতুন স্ট্র্যান্ডের সিনথেসিস সব সময় 5 থেকে 3-এর দিকে হয়, কোনোদিনও 3 থেকে 5 হয় না। এটা মাথায় মধ্যে রাখতে হবে, কখনো 3 থেকে 5 হবেই না। নতুন স্ট্র্যান্ডের সিনথেসিস সব সময় 5-3, এই জন্য আরএনএ সবসময় 5-3 হয়, কোনোদিনও 3-5 হয় না। হয়েছে? মনে রাখবেন নতুন স্ট্র্যান্ডের সিনথেসিস সবসময় অলওয়েজ 5-3 হবে। ঠিক আছে, এবার দেখো, এবার এই জায়গাতে কতগুলো জিনিস আমরা আসি, তাহলে এই জায়গাতে আমি কি করলাম, একটা প্রাইমারকে বসালাম, এই জায়গাতে আমি কি করলাম, একটা প্রাইমার বসালাম। এই প্রাইমার বসানোর জন্য আমাকে কি লাগবে, প্রাইমেজ দেখ শুরু করতে হবে। দেখ আমরা জানি ভালো করে স্যার, এনজাইম, ডিএনএ পলিমেরেজ একটা এনজাইম, সে কোনো রিয়াকশন না শুরু করতে পারে না বন্ধ করতে পারে, তাহলে ওকে শুরু করাতে হবে একজনকে দিয়ে। তো আমি 14 থেকে 20 নিউক্লিওটাইড একটা প্রাইমারকে এনে এখানে বসিয়েছি। এবার কোশ্চেন হচ্ছে এই প্রাইমারটা আরএনএ না ডিএনএ? আমি বলছি আরএনএ প্রাইমার। এক্সামে জিজ্ঞেস করে কেন আরএনএ প্রাইমার, ওয়াই নট ডিএনএ প্রাইমার? দেখ ডিএনএ তো ডাবল হেলিক্স, আর এটা হচ্ছে আমার স্ট্র্যান্ড, নিউ স্ট্র্যান্ড, তাহলে এখানে আমার ডবল হেলিক্স বসবে কি করে? আমাকে তো বাইন্ড করাতে হবে, এই পুরোনো প্যারেন্টাল স্ট্র্যান্ডের সাথে বাইন্ড করাতে হবে। ডিএনএ তো ডাবল হেলিক্স, ও তো অলরেডি নন রিঅ্যাক্টিভ, তো স্টেবল আছে, ও তো রিঅ্যাকশনই করবে না, ও তো প্যারেন্টাল স্ট্র্যান্ডের সাথে রিঅ্যাকশনই করবে না, কারণ ডাবল স্ট্র্যান্ডেড না। তাহলে প্যারেন্টাল স্ট্র্যান্ডের সাথে রিঅ্যাকশন করাতে হলে আমাকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড কাউকে লাগবে, ওই জন্য আমি আরএনএ প্রাইমারকে ইউজ করেছিলাম। এবার এই জায়গায় আমি আরএনএ প্রাইমার ইউজ করার পরে কাকে ইউজ করাচ্ছি, এনজাইমের নাম প্রাইমেজ, এনজাইমের নাম কি, প্রাইমেজ। এবার এই প্রাইমেজ এনজাইম দিয়ে আমি এখানে প্রাইমারটা অ্যাড করলাম। কি অ্যাড করেছি প্রথমে, আরএনএ প্রাইমার। আমরা এখানে কি ইউজ করলাম, আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমারকে আমরা ইউজ করার পরে এরপরে কি করব, সেই পলিমারেজ এনজাইম, যেহেতু পলিমারেজ এনজাইম এবার এবার কাজ করতে পারবে, এবার আমি কি করেছি, এই পলিমারেজ এনজাইমকে ডেকে এনেছি। এ কি করছে, নিউক্লিওটাইড গুলোকে পর পর করে অ্যাড করছে। কেন আমি বলেছি ও কি করতে পারে, নিউক্লিওটাইড গুলোকে অ্যাড করে যাচ্ছে, এন্ড অ্যাড করেছে, এন্ড বন্ড ফর্ম করে দিচ্ছে, এর সাথে বন্ড করে দিচ্ছে, এর সাথে বন্ড করে দিচ্ছে, পর পর করে অ্যাড হয়ে যাচ্ছে। এবার কোশ্চেন হচ্ছে স্যার এই দিকটা তো হয়ে গেল, ডিএনএ পলিমারেজ এদিকটা 5-3 আছে বলে করে নিলাম, কিন্তু স্যার এই পাশটা কি করে হবে স্যার, এই পাশটা তো হচ্ছে না। তাহলে এই পাশটা করার জন্য, অর্থাৎ আমাদের এই সাইডে করার জন্য আমাদেরকে একই রকম প্রসেস করতে হবে। এই সাইডে করার জন্য আমি কি করলাম, এই সাইডে দেখ ডিএনএ তো আর ওরকম করে হয় না, মানে ইমেজিন কর, তোকে আমি যদি স্টেপটা এরকম ভাবে বলি, সাপোজ ভাব একদম ইনিশিয়ালি এইরকম ছিল, এরকম ছিল, এই সাইডটা ডাইরেক্ট হয়ে গেল, কোন সাইডটা, এই সাইডটা আমার ডাইরেক্ট হয়ে গেল, এখানে প্রাইমার অ্যাড করে দিলাম আমি, হয়ে গেল আমার ডাইরেক্ট। আর এই সাইডটা আমার কি হলো, তাহলে এই সাইডটা কি, এই দিকটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে 5, 5, এটা 3, আর এটা 3, এটা 5, আর এটা 5 হলো, এটা 3, এটা 5। তার মানে আমি কি বলেছি, প্রাইমার কোন সাইডে বসবে, প্যারেন্টাল স্ট্র্যান্ডের 3 নম্বরে। তাহলে প্যারেন্টাল স্ট্র্যান্ডের 3 নম্বর কোথায় আছে, এখানে আছে। তার মানে এ পাশে আমি এই দিক দিয়ে শুরু করবো না,
তাহলে এপাশেও আমি এই দিক দিয়ে শুরু করে এইটুকু বানিয়ে ফেললাম। কিন্তু প্রবলেম হচ্ছে পরে হেলিকেজ এনজাইম যখন উপরটাকে বেশি করে খুলে দিল, হেলিকেজ এনজাইম কি করেছে, এখন অনেকটা খুলে দিয়েছে। তাহলে আগে যে স্ট্র্যান্ডটা এতটা ফর্ম হয়েছিল, এই স্ট্র্যান্ডটা এতটা ফর্ম হয়েছিল, এবার এই স্ট্র্যান্ডটা তো কন্টিনিউয়াস চলে যাবে, এবার আবার এত ফর্ম করে ফেলবে। কিন্তু এই স্ট্র্যান্ডটা ফর্ম করতে পারবে না কেন, এ তো এদিকে হচ্ছিল, এ তো রিভার্স ব্যাক হচ্ছিল। তার মানে এখানে আবার একটা প্রাইমার এড করতে হবে, আবার একটু আনতে হবে। এই স্ট্র্যান্ডটা যদি আবার বড় হয় কি হবে, এই স্ট্র্যান্ডটা যদি পরে যদি আরো বড় হয় তাহলে কি হবে? তাহলে দেখ, পরে সেম জিনিস, আজকে 70% করে দেবো, না ওটা পর্যন্ত ঘোরাবো। না না, এগুলো তো নেক্সট গুলো তো প্রসেস, এগুলো হয়ে যাবে। দেখ, এই সপ্তাহে আরেকটা ক্লাস করিয়ে দেবো মনিপুরের, ঠিক আছে? Bye. চল দেখ, তাহলে এই যে জায়গাটা আছে, তাহলে এই জায়গাটাতে কি আসছে, তাহলে এই জায়গাটাতে আমি কি করলাম, প্রাইমারটাকে ঠিক একই রকম ভাবে এতক্ষণ মতো যেভাবে করছিলাম আমরা, তাহলে এই স্টেপ গুলো নিয়ে আমি এরকম করলাম, আবার করে আমার কন্টিনিউয়াস হয়ে গেল। কিন্তু এই জায়গাটা কি হচ্ছিল, প্রথমে এইটুকু হয়েছিল, তারপর আবার এইটুকু হয়েছিল, তারপর আবার এইটুকু হচ্ছে। তার মানে এই জায়গাটা কেমন হচ্ছে বলতো, তাহলে এরকম করে প্রত্যেকবার এরকম হাফ হাফ করে হচ্ছে না? তাহলে এই জায়গাগুলোতে কে বসে আছে, এই মাঝের জায়গাগুলোতে কে বসে আছে, প্রাইমার গুলো বসে আছে, এবং প্রাইমার গুলো বসে আছে। এই জায়গাগুলো থেকে বসে আছে, প্রাইমার গুলো বসে আছে। তার মানে আমরা দেখছি এখানে একটা প্রাইমার হলে হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে অনেকগুলো প্রাইমার লাগছে, ঠিক আছে? এবার ভাব, পুরো স্ট্র্যান্ডটা যখন কপি হয়ে গেল, পুরো স্ট্র্যান্ডটা যখন কপি হয়ে গেল, কপি হয়ে যাওয়ার পরে দেখতে কেমন লাগবে পুরো স্ট্র্যান্ডটাকে বলতো, এরকম লাগবে না দেখতে? ভাবস ভাব, পুরো স্ট্র্যান্ডটা কপি হয়ে যাওয়ার পরে এরকম দেখতে লাগবে। এটা একটা নিউলি স্ট্র্যান্ড, হয়েছে, এবং তার সাথে সাথে থাকবে হচ্ছে নিউ স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডটা তো নিউ আছে, এটা নর্মাল নিজের মতো করে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই স্ট্যান্ডটা এরকম হবে না, হ্যাঁ কি না? এরকম হবে না? এবং মাঝে মাঝে সব প্রাইমার বসে থাকবে এরকম করে করে, কারণ অনেকগুলো প্রাইমার লেগে গেছে এখানে, আর এখানে একটা প্রাইমার লেগে গেছে। এবার প্রবলেম হচ্ছে, এবার কি দেখ, কাজ তো শেষ, ডিএনএ এর ভিতরে তো আর আরএনএ থাকবে না। তো প্রাইমার কি করেছে, এবার এখান থেকে বেরিয়ে যাবে। প্রাইমার বলে আমি আর এখানে থাকবো না, কারণ আমার কাজ এটাকে করা শুরু করা উচিত ছিল, তাহলে আমি এখান থেকে কেটে পড়বো। তো প্রাইমার কি করলো, এইখান থেকে কেটে পড়লো। আচ্ছা ভাব, মাঝখান থেকে যদি প্রাইমার কেটে পড়ে, জায়গাটাকে দেখতে কেমন লাগছে দেখ। বুঝতে পারছিস? তার মানে একটা স্ট্যান্ড তো স্যার কন্টিনিউয়াস চলেছে। হুম, হ্যাঁ এটা তো নিচে বসছে, আমি জাস্ট অ্যারো চিহ্নটা মোড়ে মুছে দিচ্ছি তোর। প্রাইমারটা তো নিচে আছে, প্রাইমারটা তো উপরে না, প্রাইমার তো নিচে আছে। প্রাইমার এখান থেকে প্রাইমার চলে গেল, তাহলে সব প্রাইমার চলে গেছে। এবার প্রবলেম হচ্ছে, তাহলে এই দিকটা তো নর্মাল আছে, কিন্তু এই পাশে প্রাইমার চলে গেছে, মানে কি এই পাশটাকে একটু নতুন নিউক্লিওটাইড অ্যাড করতে হবে। তখন ডিএনএ পলিমারেজ 1 আর 2 তারা এসে এই জায়গাটা নতুন নিউক্লিওটাইড অ্যাড করে। অ্যান্ড এই জায়গাটা দেখ, তাহলে এই জায়গাটা কি কন্টিনিউয়াস আছে না? তার জন্য একে আমরা বলবো কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, আর এটাকে বলবো ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড। এটাকে বলবো লিডিং স্ট্র্যান্ড, এটাকে বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। বুঝতে পারছিস? এবার ভাব, এবার এখানে তাহলে এর পাশে যেরকম এই জায়গাটা প্রাইমার ছিল, এই জায়গাটা প্রাইমার উড়ে গেছে, তাহলে আমাকে ডিএনএ এটা কাজ করলো কি, ডিএনএ পলিমারেজ DP1 আর 2, এরা দুজন মিলে কি করলো, এসে এখানে গিয়ে এই জায়গাটা ফিল করে দিল। ঠিক একই রকম ভাবে এখানেও ফিল করে দিল, এখানেও ফিল করে দিল, এখানেও ফিল করে দিল,
এবার শুধু ফিল করলে তো হবে না, একে তো জুড়তে হবে। তারপরে আসলো লাইগেজ। লাইগেজ এসে পুরোনো স্ট্র্যান্ডের সাথে একে জুড়ে দিল। পুরোনো স্ট্র্যান্ডের সাথে থেকে জোড়াতে হবে, তাহলে পুরোনো স্ট্র্যান্ডের সাথে জোড়ার জন্য লাইগেজ, এই জায়গাগুলোতে লাইগেজ এসে পুরোনো স্ট্র্যান্ডের সাথে গ্লু এর মতো আটকে দিল। ব্যাস, এখানে পুরোনো স্ট্র্যান্ডের সাথে, এই জন্য বলে প্রুফ রিডার এনজাইম, কনভাগ এনজাইম বলে। হলো? দেখ তাহলে এখন আলটিমেট কি দাঁড়ালো, তাহলে এই ইয়েলো কালার গুলো হচ্ছে লাইগেজের কাজ, পিঙ্ক কালার গুলো হচ্ছে ডিএনএ পলিমেরেজ 1 2 এর কাজ, আর বাকিগুলো তো আগে হয়ে গেছে। এরপরে আমার দুটো স্ট্র্যান্ড, দুটো ডিএনএ পেয়ে গেছি যেমন ভাবে পাওয়া। এরপরে আমি আমার এটা একটা ডিএনএ ছিল আর এটা একটা স্ট্র্যান্ড ছিল, প্যারেন্টাল স্ট্র্যান্ড, দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ড ছিল আমার, এন্ড তার সাথে সাথে আমি কি পেয়েছিলাম, দুটো ডটার স্ট্র্যান্ড। তাহলে এইটা একটা ডটার স্ট্র্যান্ড হয়ে গেল আমার, আর এইটা একটা ডটার স্ট্র্যান্ড হয়ে গেল। দুটো ডটার স্ট্র্যান্ড, তাহলে একটা ডিএনএ থেকে আমি দুটো ডিএনএ পেয়ে গেলাম না, এটাকেই বলে রেপ্লিকেশন। ততক্ষণ ধরে তো এটাই বললাম যে কপি, ডিএনএ কপি। রেপ্লিকেশন মানে কপিং অফ ডিএনএ। তাহলে আমরা স্টেপগুলো দেখি, এক্সামের সময় এটাই আসবে। দেখ বলছে কি, ডিউরিং দ্য course of the replication two parent strand do not completely open but all opening form in the replication occur। আচ্ছা, the small opening form is the called, আচ্ছা তাহলে বলেছে কি পুরো ডিএনএটা কিন্তু একসাথে ওপেন হয়ে যায় না, স্মল ওপেনিং হয়, ছোট ছোট করে ওপেন হয়, একটু একটু করে ওপেন হয়, একটু একটু করে রেপ্লিকেশন হয়, একটু একটু করে ওপেন হয়, একটু একটু করে দেখাতাম একটু। এন্ড এই যে স্মল ওপেনিং গুলো হচ্ছে, এগুলো একটাকে স্মল ওপেনিং কি বলে, রেপ্লিকেশন ফর্ক, হাবগুলোকে। এন্ড ডিএনএ পলিমারেজ ওয়ান ডাইরেকশন, এই যে এইটা মাথার মধ্যে রেখে দিতে হবে, ডিএনএ পলিমারেজ কেন, যে কোনো পলিমারেজের কাজ হচ্ছে 5 to 3 করব কাজ। এই জন্য replication at 3 to 5 of the end of the DNA, continuous replication but occur discontinuous in 5 3। এটা কার perspective, on the respect to the parental strand, এগুলো প্যারেন্টাল স্ট্যান্ড রেসপেক্ট, এইটা মাথায় রাখতে হবে, প্যারেন্টাল স্ট্যান্ড আর ডটার স্ট্যান্ড। ডিসকন্টিনিউয়াস কোথায় আছে, 5 3 ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আচ্ছা না না সরি সরি, এটা নিউ স্ট্যান্ড 3 থেকে 5, 3 থেকে 5, হ্যাঁ 3 থেকে 3 5 স্ট্যান্ডটা, এই যে 3 5 মানে এই এই যে স্ট্যান্ডটা ফর্ম হবে, এই যে নতুন স্ট্যান্ডটা ফর্ম হলো, আমি তোকে দেখাই। এটা আগে কত ছিল, এটা আগে ছিল হচ্ছে তোর 5 3, এটা হয়ে গেল 3 5, তাহলে 3 5 কি কন্টিনিউয়াস হয়েছিল। আর এটা আগে কত ছিল, 3 ছিল 5 ছিল, আর এটা এখন নতুন কি হয়ে গেল, 5 3 হয়ে গেল। তাহলে 5 3টা কি, এই স্ট্যান্ডটা কি ডিসকন্টিনিউয়াস, আর এই স্ট্যান্ডটা কি কন্টিনিউয়াস, এইটাই বলেছে স্যার। ঠিকই, এটা প্যারেন্টাল নয়, এটা প্যারেন্টাল নয়, এটা তোর ডটার স্ট্যান্ডই বলেছে, নিচের লাইনটা পড়লে বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি তোর, তাহলে কন্টিনিউয়াস, তাহলে এটা কি 5 3টা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ড 3 5টা হচ্ছে কন্টিনিউয়াস। আছে, and these discontinuous fragment joined by DNA linkage, এই যে লাস্টে ডিএনএ লাইগেজ এসে জুড়বে বললাম, এই হচ্ছে